बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউ আপনার পাশে এসে কথা বলার চেষ্টা করি। যে যেখানে আছেন না কেন আমার বন্ধু মহলদেরকে বলবো আপনারা আমার লাইভে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আমি সোলজার আপনাদেরকে আমন্ত্রণ করছি। আপনারা অবশ্যই লাইভে অংশগ্রহণ করবেন। প্রতিদিন প্রতিনিয়ত ঘন্টার পরে ঘন্টা সেকেন্ডের পরে সেকেন্ড আমি আপনাদের সম্মুখে এসে আমার পেজের মাধ্যমে আমি আপনাদের সামনে এসে পেজের মাধ্যমে আমি কিন্তু কথা বলছি, মত বিনিময় করছি। এ দেশ চলে যাচ্ছে, দেশের অবকাঠামো চলে যাচ্ছে সর্বাঙ্গিকভাবে। আজকে আপনাদের লক্ষ্যে আমি কথা বলার চেষ্টা করি। যে যেখান থেকে পারেন আমার লাইভে আপনারা জয়েন করবেন প্লিজ প্লিজ প্লিজ। আমি আপনাদেরকে বলতে চাই যে একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে আজকের ওই যে সংসদে কথা কথিত যে সংসদ ভবনে সংসদের ভিতরে কথা হচ্ছে, যেখানে আপনার এলাকার এমপি পাঠিয়েছেন সংসদ ভবনে, কি বলে দেখেন। সংসদ ভবনের ভিতরে যে তারা কি কথাবার্তা বলতেছে একটু সংসদ ভবনে, এবং আপনারা অনলাইনে সংসদের সেই কথাগুলি আপনারা শুনবেন বলে আমি আপনাদেরকে বলছি। ভাই, আপনাদের জয়েন করতে কি আমাদের কষ্ট হয়? আপনারা কি আমার কথাগুলি শুনতে কি কষ্ট হয়? না এত বড় একটা ধন নিয়ে আসবো, ধন আর এত বড় একটা সামা নিয়ে আসবো? সোদাসুদি দেখবেন, সোদাসুদি সেক্স দেখবেন? এ বাঞ্চোদের বাচ্চারা সেক্স দেখবি? সেক্স জানোয়ার। তোরা বাঙালি জাত আসলে খুব খারাপ, মাদার চো, তোরা বাস্টার সান। ভালো মানুষের জীবনে কোনোদিন কোনো কদর হয় না, এই বাঙালি জাত দিতে জানে না। এরা সোদার পাগল, সোদনেওয়ালি আর এইডার পাগল। দেশবাসীকে বলতে চাই যে আজকের এই কথাটা কোনো গুরুত্ব সহকারে যে নিবেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং তারাই বলি আমি রাজনীতিবিদ এবং বুদ্ধিমান যারা আমার লাইভে ঢুকবে, আমার লাইভে যারা অংশগ্রহণ করবে তারা হচ্ছে বুদ্ধিমান, দেশের মহৎ চরিত্রের আদর্শের মানুষ। আর যারা ঢুকবে না তারা চোদনেওয়ালি। যারা ঢুকে পড়বে, কথাগুলি শুনবে, শ্রবণ করবে, কান থেকে সম্পূর্ণভাবে চলার চেষ্টা করবে, তারা হচ্ছে এদেশের ভালো মানের লোক। জালাল ভাই, আমি একটু লাইভে আছি তো, একটু পরে ফোন দিচ্ছি, দাঁড়ান 10 মিনিট পরে। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকের আমাদের কথা বলতে হবে, দেশের স্বার্থে কথা বলতে হবে, অধিকার আদায়ের লক্ষ্যে কথা বলতে হবে। যারা আমার লাইভে ঢুকবে, আমার লাইভ নিয়ে সমস্ত পর্যালোচনা করবে, বিশ্লেষণ করবে, তারা হচ্ছে দেশের বুদ্ধিমান। যারা আমার লাইভে ঢুকবে না তারা হলে মাদার চোদনেওয়ালি, তারা চোদার পাগল আর এইডার পাগল। যে এইডার বাইনচোদের বাচ্চারা লাইভ এবং এদেশের আজকের অনলাইনটা এমন হয়ে গেছে যে আজকের চোদনেওয়ালি আর কিছু হুজুর আছে মাদার চোদ, যেগুলি ঝাঁকানাকা ভাবে লাইভে এসে তারা লাইভ করছে, তার পিছে কমেন্ট। এই ফেসবুক ভোদারবাল বন্ধ করে দিব, ফেসবুক আর চালাবো না। সোশ্যাল মিডিয়া আজকে থেকে অব্যাহতি দেব, শেষ। সোশ্যাল মিডিয়ার মায়ের চুদি আমি, 100 বার চুদি, 1000 বার চুদি, 1000 বার চুদি আমি সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়ায় পাগল ছাগল এদেশের কি করে কি না করে লাইক কমেন্ট শেয়ার দেওয়ার তাদের কোনো অভাব হয় না। আর আজকে এত রিকোয়েস্ট হাত জোর করি, তারপরেও লাইভের ভিতরে কোনো শালাকে আমি দেখতে পাচ্ছি না। দেশবাসীকে বলতে চাই যে আজকের এই মুহূর্তের জন্য দেশের কত সুন্দর কথা আমি বলতে চাই, কথাগুলি কেউ নেওয়ার চেষ্টা করে না। এই চোদনেওয়ালি বাঙালি ব্রিটিশ চোদ যে
ব্রিটিশ সোদার পরে এই বাঙালিকে চোদনেওয়ালি এই শেখ হাসিনার মতো মহিলাই দরকার। বাংলাদেশ সুন্দর ঠান্ডা, চোদ্দের উপরে ঠান্ডা হয়। শেখ হাসিনা, আপনি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে চোদনেওয়ালি আপনি রাজতন্ত্র ডিক্লেয়ার দিয়ে দেন। এই সংসদ দ্বিতীয় অধিবেশনে আপনি রাজতন্ত্র, রাজার ছেলে রাজা, আপনার হিজলেগিরি সোদাইয়া লাভ নাই, আপনি রাজার ছেলে রাজা ডিক্লেয়ার দিয়ে দেন। কারণ এই দেশ আপনার মতো মহিলা দরকার। উঠতে পিডান আর যাইতে পিডান। উনি চোদে না কেউ রে, আপনি এই চিন্তে শরীর খুঁয়েন না। শেখ হাসিনা কাউকে চোদে না। কারণ এই বাঙালি জাত আসলে ভালো নেই। জাত খুব একটা বাস্টার্ড জাতি। এগুলি এই জাতি আসলে 12 জাতি। এই জাতি এমন একটা জাতি, এই জাতিকে চোদলে আইকেলা বাস দিলে মনে থাকে। আপনি যদি ভালোভাবে কথা বলেন আপনার সমাজে, আপনার কথা কোনো অ্যাকসেপ্ট হবে না। আপনি চোদবেন, আপনার দোন আছে না, দোনটা খাড়া করে এইরকমের পুটকির মধ্যে ঢুকাইবেন, আইকেলা বাস দিবেন, দেখবেন যে একবারে সমস্ত সবকিছু সেইভাবে আপনার সব ঠান্ডা। এ হলে চোদনেওয়ালি বাঙালি, চোদনেওয়ালি চোদাকা বাঙালি। হ্যাঁ, মাদার চোদ, এগুলো মাস্টার সান সব না। আপনি এক পালা ওজন সব দিয়েন না। আপনি দেখেন হুজুরগো এই হেফাজত ইসলাম এক মাদার চোদ আছে, এই দাড়িওয়ালা মাদার চোদ নাম্বার 1, ওর নাম হচ্ছে মামুনুল হক না সামাহক। আজকের অবৈধভাবে একটা মেয়েকে নিয়ে, আচ্ছা আমি আপনাদেরকে বলছি, হুজুরদেরকে বলছি, আপনি এত আহামরি করেন না। আসল কথা শোনো, আসল কথা শোন। আমি তোকে বলতে চাই আসল কথা শোন। এ যে একজন হুজুর নিয়ে যে একটা মহিলা নিয়ে যে ধরা খাইছে, এটা তো সত্য। একজন জয়েন করছে, এই আমার ভাই, এই জয়েন করছে একজন, ইনি হচ্ছে আসল প্রেমিক এবং ইনি হচ্ছে মুক্তিযোদ্ধা এবং ইনি হচ্ছে দেশের নায়ক। তা আমি যে কথা বলতেছিলাম যে মামুনুল হক একটা মেয়েকে নিয়ে ধরা খেয়েছিল। ডিয়ার রবিন ভাই, ডিএক্স রবিন ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকে কিলো বাস দেওয়ার জন্য তারপরে আমি কিন্তু লাইভে এসে আজকের বাস দেবো। এমন একখান বাস দিয়ে দেবে যে বাঙালি বাসে বিশ্বাসী। ভাই খোদার কসম, মায়ের দুধের কসম দিয়ে বলি, এই বাঙালি এমন একটা জাত, আপনি বাস দিবেন বাস। আপনি যদি বলেন ভাই আসসালামু আলাইকুম, ওই বাঞ্চতে মনে করবে কি জান, আমাকে মনে হয় ভয় পাইছে। আর যদি বলে যে খানকির পোলা দিকে মাদার সত্তর মায়ের আমি যদি খানকি মাগির পোলা, তুই আমার চিনস? কয় ভাই চিনি। আপনি যা বলবেন তাই। এ খানকির পোলা, এই মাদার চোদের বাচ্চা। বাঙালি জাতি সমস্ত সব এক না, কিছু কিছু মাদার চোদ আছে। এইবার আপনি এই মাদার চোদ এলাকার ভিতরে পলিটিশিয়ান, পলিটিক্স যারা করে তাদেরকে আপনি যদি সুস্বাস্থ্যভাবে সুন্দর করে দিতে পারেন না, তাহলে আপনাকে সালাম দিবে। আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আজকে শেখ হাসিনা মহিলা 81 সালে এসেছিল, ওনার কেউ নেই। উনি চিন্তা করতেছে যে বোদার বাল বাংলাদেশ সব গেলে গেলে না গেলে না গেলে, মল্লে সইরা বাঁচলে বই, মল্লে সই আর বাঁচলে গাজী। এর নাম হচ্ছে হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতা বলে যাকে। এই জাতির পিতা এখন বর্তমানে উনি জাতির পিতা, পরবর্তীতে জিয়া রহমান আইলে জিয়া রহমান আবার জাতির পিতা। দেখেন না সংসদ ভবনের পিছে জিয়া ভবন শেষ, রাত্রে বাতি জ্বলে না। খবর নেন আমার কাছে, বোধার খবর নেবেন, সংসদে যান না, কি আলাপ হয়। কৃষকের বিরুদ্ধে কোনো আলাপ নাই, দেশের মানুষ সমস্ত তা আলাপ নাই। কোন সামা কি হয়েছে কত সালে সেই বিষয় নিয়ে। আর একটা আছে ওই যে বড় বড় কথা, মহাসচিব না ধন সচিব স্বৈরাচার এরশাদের যে একটা মহাসচিব আছে, ওই যে টাকলা সুমনের বিরুদ্ধে কথা বলছিল, ও বাঞ্চতে কয় এই দল বাংলাদেশের দল, এই বাংলাদেশের দল থাকলে সমস্ত সব মিলে কোনো দল থাকুক, এটা চায় না। আমার এক লক্ষ্মী ভাই জয়েন করছে, অসংখ্য ধন্যবাদ। ভাইয়া কেমন আছেন? সাগরদী মেডিকেলে আছে বাবা, অসুস্থ। আসলাম হোসাইন ভাই, কলিজা থেকে পানি এসে আসলাম, তোর জন্য দোয়া করি, বাংলার মানুষের কাছ থেকে দোয়া চাই। আসলাম কেউর জন্য কেউ না, তোর আজকের বাপ অসুস্থ, আমার কিচ্ছু মনে হয় না। পৃথিবী এমনই, আজকের আমার বাবা অসুস্থ হয়ে মেডিকেলে ছিল, মারা গেছে, একটা লোক আমি পাইনি। মার্ডার মামলার আসামি আমার সাথে দেখা করলো এক জায়গায়, পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম পৃথিবীর সব তোমার আপন, আসলে কোনো ধন না ভাই। বিপদে পড়লে ছেলে থাকে না, বউ থাকে না, সব চলে যায়। জেলখানার ভিতরে হাজার হাজার প্রমাণ আপনি দেখেন। আসলামের বাবা অসুস্থ, আজকের আসলামের পাশে কেউ নেই। এই জন্য আমি বলছি বাঙালি চোদনেওয়ালি, বাঙালিকে চোদনে বালি যদি বাস দিতে পারেন তাহলে আপনি মনে করেন একবারে খারাপ। যেমন শেখ হাসিনা বর্তমানে বাস দিয়ে 3 টার্ম ক্ষমতায়। লজ্জা লাগে না তোদের? ভাই ফখরুল, তোর লজ্জা লাগে না? তুই আবার মহাসচিবগিরির চোদাস বেটা। তোর যদি ক্ষমতা থাকে তারেকের আইতে ক, বাংলাদেশে তারেক রহমানের আসতে বলে জেলের ভিতরে ঢোক, আমি আন্দোলন করব, আমি আন্দোলন করব, কালকের আওয়ামী লীগ গভর্নমেন্ট পোল্ট্রি খাবে, তুই তারেক রহমানের নিয়ে আয়। আসবে না, আসবে না।
এ সুধীর ভাই আসবে না এই জন্য, কারণ ও চাচ্ছে যে তৃণমূলের মানুষ মরুক মরুক মরুক। হারে বোকাচোদা রাজনীতির দল ভাই আসেন। কারণ বর্তমানে বিএনপির ভিতরে সমস্ত আসোদা দল, এই আসোদা দল দিয়া কোনো সময় গভর্নমেন্ট পোল্ট্রি খাওয়ানো যাবে না, সম্ভব না। এমডি ইকবাল অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। লক্ষ্মী ভাই এভাবে জয়েন করো, আজকের বাস দেওয়ার জন্য আমি ডুকতেছি, বড় বাস। সংসদের ভিতরে চলছে কি, শেখ হাসিনা কি বলে দেখছেন? শেখ হাসিনা বলে যে 81 সালে আমাকে দেশে আসতে দেন, এই সংসদ ভবনের দ্বিতীয় অধিবেশন, ওখানে কতগুলো চামচা এবং ওখানে কতগুলো সমস্ত সব দালাল চাটুক ওখানে বসা। সংসদের পিছনে আইনমন্ত্রী, উনি খালি আইন জন্ম দেয় এবং ওখানে বসে উনি মিসকি মিসকি আসছে দেশের ব্যাপারে দৌড়ো না। তুই কৃষক, এ বেটা বাঙালি জাত, তোর লজ্জা লাগে না, তোর ঘৃণা লাগে না, তোর পিত্তে লাগে না? তুই এদেশের সর্বোপরি মুক্তিযোদ্ধা। হ্যাঁ, ইকবাল একটা কমেন্ট লাগছে যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। ইকবাল প্রত্যেকটা সময় জয়েন করলে আরো ভালো লাগবে। আজকের কেলা বাস দেওয়ার জন্য আমি আসছি। নো, নেভার এমপিসিবল। কোনো বাংলাদেশের কোনো রাজনীতিবিদ আমি চুদি, কোনো রাজনৈতিক মতদর্শ এদেশে কোনোদিন উনি করতে পারবে না। শেখ হাসিনা যেমন কেলা বাস দেয়, হুজুরা সব এক হইতে। হেফাজত মনে করছে কি, মামুনুল হক শাপলা চত্বরে বসে ভাষণ দিয়েছিল। মামুনুল হক বলেছিল যে একটা জুতার একটা ঝাড়ু যদি মোদি বাংলাদেশে আসে তাকে দেওয়া হবে। পরের দিন শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে মোদি আসছিল, কোনো বালও সেরতে পারে নাই। এইসব চাপাবাজি বাদ দাও। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমির সামা আমির, এই যে চরমনায় পিছিয়ে ফাটা ভণ্ড, এই ভণ্ড যখন নির্বাচন করতে গিয়েছিল ঠোঁট ফাটিয়েছে দেশে লাত্তিয়ের গোষ্ঠী, একটা কর্মী আওয়ামী লীগের। তারপরে বলে যে শেখ হাসিনাকে উৎখাত না করা পর্যন্ত আমি ঘরে ফেরবো না। ভাই এইসব চিটারি বাটপারি বাদ দাও, সাউ বহু দেখি, তুমি তো বোদার বাল। আমি ঢাকা সিটিতে ডিএমটির ভিতরে আমার নামের উপর চলতো কোন সময়, ঢাকা সিটি গুলিস্তানের মতো জায়গায় নাম ছিল আমার লায়ন। পাকিস্তান সেই ছোট সমাজ থেকেই আমি বাঘের বাচ্চা ছিলাম। কিন্তু তোমরা ফেসবুকে এসে তোমরা যা বলো, এখন বসে থাকে পারি না, এখন তো বলতেই হবে। দেশবাসীকে বলতে চাই যে আজকের বাঙালিকে বাস দিবেন, চোদবেন, এককারে চোদনে হোগার মধ্যে মনে করেন যে বাস ঢুকাই দিবেন, এককারে সুন্দর ঠান্ডা। হেফাজতের ভিতরে তোদের হুজুরদের ভিতরে এক নাই। হেফাজত দুইটা সাইড হয়ে গেল, একটা তেঁতুল হুজুর আর হলে মামুনুল হক হুজুর। এক সাইডের ভিতরে বঙ্গবন্ধু কন্যা কি করলেন, এই সাইডের ভিতরে সুন্দর করে তাদের কামেল সার্টিফিকেটের তারা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এখন বর্তমানে ঠান্ডা। ওই হেফাজত কিছুই করতে পারবি না তোরা, তোর হুজুর সুদি, তোর হুজুরের মধ্যে একটাই, তোর হুজুর সুদি আমি, তোর হুজুর ফুটকি মারি। বাংলাদেশের ভিতরে বলৎকার করে কয়টা জানেন? এক নাম্বার হইলে ডিপার্টমেন্টের ভিতরে বলৎকার করে, আর হুজুরের মধ্যে ফুটকি মারে, আর আলু ভর্তা খায় আর ডাইল খেয়ে দেশের ব্যাপারে ওর কূটনৈতিক সাহায্যে বইছে। কোনো কথার কোনো লেবাস নেই, কথা কওয়ার কোনো যোগ্যতা নেই। এরা কোনোদিন আন্দোলন করতে পারবে না। নূর হোসেন জন্ম নিতে হবে, ঢাকা রাজপথে সাদেক হোসেন খোকা ছিল বিএনপির, তাজা রক্ত দিয়েছিল, তারপরে আন্দোলনে তারেক, এই রাজ পরিবারের সেই জিয়া রহমানের ছেলে, আত্মলা শক্তি নেই, মনে হয় 5 কেজি 10 কেজি ওজনের হবে, এরে দিয়ে রাজনীতি করা সম্ভব না। তো যদি বাঘের বাচ্চা থাকো, তুই কালকের বাংলাদেশে আয়, আমি সোলজার, আমি কালকের মরব তোর জন্য, তুই জেলের ভিতরে ঢোক। পারবি? চ্যালেঞ্জ করলাম তোর সাথে, পারবি না, কারণ সেই বুকের পাঠায় তোর বল হয়নি। 81 সালে এই যে বঙ্গবন্ধু কন্যা যে শেখ হাসিনা বাংলাদেশের রিস্ক নিয়ে এসেছিল, আজকের কিন্তু 3 টার্ম, আর তোরা এখনো চেগাই ডিওর ভিতরে একটা সাংবাদিক ইউনিয়নের ভিতরে একটা অ্যাসোসিয়েশন চোদায়, ওইখানে বসে এইরকম 80 বছরের এক বুড়া কি বাল বলে রাজপথে আন্দোলন করতে গেলে হকার দরকার, রিক্সাওয়ালা দরকার। এইভাবে কোনো সংগঠন নিয়ে বাংলাদেশে আন্দোলন করতে পারবি না। তোগো সেই বল নাই। বাঙালি হলো আসোদা, মুখে বলে এক কথা, অন্তরে বলে এক কথা, সোদনেওয়ালি কোনো লাভ নাই। বাস শেখ হাসিনা দিয়া এই টার্মের পর সামনের টার্মে এই দেশের রাজতন্ত্র, কথাটা তুই স্পষ্ট লেখি না, তোরা জেলের ভিতরে মরবি এক্সের। দেশবাসীকে বলতে চাই, আসোদা এই পরিবারতন্ত্র বাদ দিয়ে আপনাদের হাত শক্তিশালী করার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে আসতে হবে। ভাই এত সুন্দর সুন্দর লাইভ চোদায়, আমার লাইভে কোনো লোক নাই, থাকবে কি? আমার লাইভের ভিতরে তো সামা নাই, দুধ দেহাইয়া প্রস্টুট, ওই নায়িকা গায়িকা সাকিব আল হাসান। লজ্জা লাগে না কুত্তার বাচ্চা? কুত্তার বাচ্চা, তোরে গলা ধাক্কা দিয়ে তোরে বার করে দিল, তুই সেলফি চোদাইতে যাও। ওর ভিতরে কোন দোন আছে? খালি একটা বল খেলে, তুই সেলফি চোদা, ওর ভিতরে কোন সাউয়ার্ড আছে আমার কাছে ক? তুই যে সেলফি চোদাইতে গেলি, 1000 লোক গেড়ি ধাক্কা দিয়ে তোরে বের করে দিল। এই দর্শক বৃন্দ, তোমাদের লজ্জা লাগে না? তোদের যদি লজ্জা লাগে, তোরা যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস, তাহলে আমার লাইভটাকে শেয়ার করে দে। আমি গণতান্ত্রিক, রাজতন্ত্র, সমাজতন্ত্র সব ঊর্ধ্বে গণতন্ত্র। আমি গণতান্ত্রিক কথা বলি, কোনো দলের মায়ের আমি চুদি না, কোনো দলদারের ভিতরে আমি নাই। আমি কথা বলি, আমি এই দেশের গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে, আমি এদেশের মুক্তিযোদ্ধা হিসেবে, খুদে মুক্তিযোদ্ধা হিসেবে আমি আমার কথা বলার চেষ্টা করি। দেশবাসীকে বলতে চাই, দর্শককে বলতে চাই, কেন টাকায় চোদে? তোমার টাকা দিয়ে তুমি সিনেমা হলে ছবি দেখতে যাও সেলিব্রিটির সামনে, দরকারটা কি? সাকিব আল হাসান, সামা হাসান বাড়ি নড়াই, একটা খয়রাতির পোলা, দেশে ওই এমপি হয়েছে, ও কি এমপির যোগ্য? ও শেখরের সামনে কথা বলার মতো যোগ্য?
আজকে শেখরের সামনে সে কথা বলতে এমপি হওয়ার মতো যোগ্য? আজকে দেশটা চলে গেছে কোথায়? মমতাজ এমপি হওয়ার যোগ্য? হ্যাঁ, মমতাজের মতো লোক শ্রীপুরের ট্যাবলেট যাত্রাবাড়িতে সে এমপি। দেশ কোথায় চলে গেছে এই ব্যাপারেই আমি কথা বলি অধিকার আদায়ের লক্ষ্যে। আমি বাইকে বলবো যে আপনারা জয়েন করুন। আমাদের তো লাইভে কোনো লোক নাই, লাইভে সামাও দেখাইতে পারি না, আর হোগাও দেখাইতে পারে, দোন দেখাইতে পারে, দোন বড় বড় দোন আর আইক খেলা দোন যদি দেখাইতাম তাহলে বাঙালি আসোদা দর্শক এইগুলো খালি লাইক কমেন্ট শেয়ার করে 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 একের পর এক দেখাইতো। এখানে মাহি ওই যে প্রশ্নের পরিমণি সাউয়াটা যদি নাইতো না, তাহলে দেখতেন যে খালি লাইভ আর লাইভ, লাইভ আর লাইভ, লাইভ আর লাইভ। দর্শককে বলতে চাই, তোদের টাকায় কি চোদে? তোমরা টাকা খরচা করে আজকের তোমাদের এই টাকা খরচা করে আজকে তোমরা যেইভাবে নষ্ট করতেছো, তরুণদেরকে বলছি কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাংলার মানুষ আমার, প্রত্যেকটা পরিবার আমার, প্রত্যেকটা কৃষক শ্রমিক জনতা আমার, জনতার লক্ষ্যে আমি কথা বলার চেষ্টা করি। উগ্রদামী কথাবার্তা কেন বলি জানেন? বাড়ি আমার নলছিরি জেলা জালকাঠি এবং ওই আসনের এমপি ক্যান্ডিডেট ছিলাম। ওই এলাকার এমপিকে জানেন? আমির হোসেন আমু, বিগ লিডার, পলিটিশিয়ান, লবণ ওদেশে একটাও নাই, সব শেষ, ছাপা করে দিছে। উনি যে বর্তমানে ওনার যে ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যদি আপনারা জানেন, আমার এলাকার এমপি, ওনার কাছে আমার 10টা ইউনিয়ন, 2টা পৌরসভা টোটাল যে কথা বললি মামলা, নয়তো শেষ। ভাই, বর্তমানে এই দেশ চলছে, আসলে তো সত্য। আবু বিভাগে একদিকে ধন্যবাদ জানাই যারা সোদনের উপরে রাখে। 101 বার সোদনের উপরে রাখলে পরে বাঙালি একদম পুরো শান্তিতে বয়ে থাকে। যেমন ওই যে হেফাজতে ইসলাম এখন বর্তমানে ওই যে মামুনুল হক আসছে, ওই মামুনুল হক আসার পরে এখন ওখানে আবার নুরা পাগলা একটা, ওই যে পটুয়াখালী ছোট্ট পিচ্ছি কুচি নেতা, ওই দিয়ে বলে দেশ চলে, আর দেশের সমস্ত অবকাঠামো এবং দেশের সাগুয়া চলবে দেশ, আর দেশের ব্যাপারে আগাইতে আজ পর্যন্ত পারে নাই একটা লোকের সেই সমস্ত সর্বোপরি বিক্ষোভ আন্দোলন থেকে এখন পর্যন্ত টনক নড়াইতে পারে নাই এই যে আওয়ামী লীগের বাল সেরার লেগিয়া ওই রকম বয়ে রয়েছে। বিএনপির ভিতরে আন্দোলন করার মতো লোকটাকে বাংলাদেশের ভিতরে আমাকে চ্যালেঞ্জ। বিএনপি যে আন্দোলন না করবে, রাজপথে যে জীবন দিবে, সেই আন্দোলন করার ম্যানটা কে আমি জানতে চাই। র্যাব তো তোমরা গঠন করেছিল, তো শেখ হাসিনা করে নাই। র্যাব গঠন করেছো, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করেছে তো তারেক রহমানের হাওয়া ভবন থেকে। তারেক রহমান ওই র্যাব গঠন করার পরে তার প্রোটোকল দিয়া এই র্যাবই আবার পিছিহান্নার সহ বিএনপির যে ক্যাডারগুলি, বড় নেতা যেগুলি যারা রাজপথে আন্দোলন করতো, তাদেরকে শেষ করছে বিএনপি। আবার আন্দোলন চোদায়, আবার এগুলারে কথায় আউট করে। আর ওই সব নেতাদের লজ্জা লাগে না, তারা আবার বিএনপির পক্ষে কথা বলেন। বুড়া কতগুলো আছে এই নিজেকে ভিতরে, সমস্ত সব শেখ হাসিনা ভালো করে জানে যে যেখানে মধু দিলে পরে যে কোন মৌচাকের কোন মৌ আসবে, সেটা কিন্তু সে ভালো করে জানে। আন্দোলন বর্তমানে হবে না, সত্য কথা যেটা, এখন বর্তমানে আন্দোলনের নাম উচ্চারণ করা যাবে না। যেভাবে আছেন সে ঠিক সেইভাবে থাকেন। সব পরিবারতন্ত্র বাদ দেন। আওয়ামী লীগের পক্ষে বলছি না আমি, বিএনপির পক্ষেও বলছি না, আর আওয়ামী লীগের পক্ষেও বলছি না, আর জামাত শিবির রাজাকার এদের পক্ষেও বলছি না, এবং জাসদ ফাসদ যেগুলি আছে, তরিকাত ফেডারেশন, এই ফেডারেশন। বাংলাদেশের ছোট একটা রাষ্ট্র, এটা ভারতের প্রদেশ না, ভারতের একটা প্রদেশ না। ভারতের প্রদেশ হলো 29টা, একটা বাদ 28টা প্রদেশ। আমি সব জায়গায় গেছি, নেপাল, ভুটান, ভারত, কোনো জায়গায় বাদ নাই। আমার যে পাসপোর্ট, সেই পাসপোর্ট দিয়ে আমি পৃথিবীর সমস্ত সব রাষ্ট্রে আমি কি যাওয়া সম্ভব হয়েছে। আমি শামসুল ইসলাম সোজা আমি গেছি, ভারতের ভিতরে অনেক প্রদেশে গেছি। আজকের ওই দেশের দল হলো 8টা, কংগ্রেস থেকে আরম্ভ করে বিজেপি, তৃণমূল সমস্ত সব মিলাইয়া 8টা দলের ভিতরে সমস্ত ভারতবর্ষ তারা কাভার করে। আর সাউয়া সোদা একটা রাষ্ট্র, 2 দিনে শুক্র দিন 8 দিনের মধ্যে সমস্ত সব হইল প্রায় 49টা দল বাংলাদেশের ভিতরে। তার মানে হচ্ছে যে দল ক্ষমতায় যায় সেই দল ওই বড় দলের এগেইনস্টে আর কয়েকটা দল দিয়ে বসে থাকে। এটাই হচ্ছে আমাদের অবস্থা। দেশবাসীকে বলতে চাই, আজকে আমার লাইভে ঢুকুন, এই কথাগুলি ছড়িয়ে ছিটিয়ে দেন। আর টক শো, এই যে মাদারসত কিছু টক শো আছে, টক শুয়াররা, এই বাইনসদের বাচ্চারা খালাদিন পেপার পত্রিকায় যেটা থাকে ওই সেই জিনিসগুলো উত্থাপন করে। তো টক শোর হোগা মারি আমি। এই টক শো আপনারা দেখবেন না, এগুলো ফালতু, এগুলো একদম ফালতু। ওই যে আর একটা আছে পটুয়াখালীর, তারপরে আর একটা আছে ওই যে নোয়াখালিয়া, বিভিন্ন রকমের এগুলা। গোলাম মাওলা রনি না কোন বাল, ওর বাপে গামছা বিক্রি করতো, ইতিহাস জানেন। আওয়ামী লীগের টিকিট নিয়ে তারপরে এমপি হয়, আবার এখন বিএনপির পিছিয়ে করে, আবার কত শিবির করে, জামাত করে, এগুলার পিটান। ভাই, এরা দেশ চালাচ্ছে। আপনি সংসদের ভিতরে যান, আপনি লাইভে দেখেন সংসদ ভবনে কি হচ্ছে। এই দেশের পাবলিক, তোদের ব্যাপারে কোনো কথা হয় না। কৃষক, তোরা যে মরছিস, তোরা জায়গায় জায়গায় অপমান অপদস্থ হচ্ছিস, নির্যাতিত নিষ্পেষিত, এই ব্যাপারে তোদের ব্যাপারে সংসদে কথা হয় না, আর কোনোদিন হবে বলে আশা করিস না। কারণ এই দেশে যেইভাবে রাজনীতি করে, যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় থাকার দরকার, সেটা সেভাবে থাকবে। আর তোদের এটাই দরকার। কারণ এটা দরকার কেন? এটা দরকার এই জন্য যে এই ভালো কথাগুলি, ভালো মানের কথাগুলি নেয় না। যেমন আমি যে কথা বলছি,
এই যে ভালো কথাগুলি নেয় না, ভালো কথা এরা চোদে না, যে খানকির বলায় প্রত্যেক দিন ওর মায়ের সুদি, সারাটা দিন মানুষের লাথি গুতা উষ্টা, সাকিব আল হাসান, সামা হাসান, দোনা হাসান, নড়াইলে বাড়ি গ্রামের একটা খ্যাত, অশিক্ষিত মূর্খ, ঢাকা ইউনিভার্সিটি চেনে না, এই মাদারসোদে ছোট একটা বল সোদায়, ওইটা খেলে ক্রিকেট, সে এখন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। আর এক মাদারসোদে স্থানীয় পোলা নারায়ণগঞ্জের, দুঃখ হয় তুই সেলফি সোদাইতে যাও, ওখানে তোরে গলা ধাক্কা দিয়ে তোর বের কথা, টাকায় সোদে, তোমার টাকায় সোদে, তরুণ তোমার টাকায় সোদের পিছে ঘোরো কেন? আজকের আমার দুঃখ লাগে, আমি এই ব্যাপারেই কথা বলি। আজকের কৃষক যখন চোখের পানি ফেলায় তখন এই ব্যাপারে কথা বলি, হকার যখন লাথি গুতা উষ্ঠা খায় তখন সেই ব্যাপারে কথা বলি, মানুষে যখন কারাগার থেকে বের হয়ে কারাগারে নির্যাতন হয় সেই ব্যাপারে আমি কথা বলি। আজকের এই যে ডাক্তারগুলি আছে, কসাই ডাক্তাররা যখন টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, লাশ হয়ে যখন ফিরে আসে, তার পক্ষে কথা বলি। আজকের এই কথা বলার জন্য আজকের আমার লাইভে লোক নেই, আজকের লাইভে লোক নেই। আজকের যদি এখানে যদি ভুলু ফিল্ম করতাম, সোদাসুদি ভুলু ফিল্ম, ওই মাহিয়া মাহি, পরিমণি, সাবামণি, টাকলা মুরাদ এখানে যদি আসতো, তাহলে আমার লাইভের অভাব থাকতো না। দেশবাসীকে বলতে চাই, আজকে লাইভটিকে শেয়ার করে দেন, ভালো কথাগুলি মানুষের কাছে ফুটে দেন। এদেশের বুদ্ধিজীবী এবং এদেশের শিক্ষাজীবী সমস্ত জীবীদের কোনো দাম নেই, দাম এখন অশিক্ষিত মূর্খ হিরো আলমের মতো লোক। আজকের এই গবেষ সাংবাদিক অপদার্থ নানসেন্স স্টুপিডেরা সময় চ্যানেলের মতো ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করে আজকের বোম ক্যামেরা নিয়ে হিরো আলমের কাছে চলে যায়, বলে দেশ কেমনে চলবে, খাইতে পারে না, ওর বাপে অটো চালায় বগুড়া, আমি নিজের চোখে দেখা। আর সেই ছেলে এখন বর্তমানে দেশ কেমনে চলবে, আর এই সাংবাদিক বোদা আসোদা সাংবাদিক তার পিছিয়ে পিছিয়ে দৌড়ে দেশ কেমনে চলবে। দেশবাসীকে বলতে চাই, কে পারেন না আমার লাইভটাকে শেয়ার করে দিতে? আপনি কি পারেন না আপনার বন্ধু মহল বলতে যে সোলজার বাংলাদেশের ভিতরে লাইভ করতেছে, আপনারা শুনুন। আপনি এখানে লাইভ করে কেন? টাকলা সুমন হবিগঞ্জের এও তো একটা দল করে আওয়ামী লীগের। আজকের এই যে লাইভ করে এই যে নিক্সন চৌধুরী, এও তো আওয়ামী লীগের দল করে। আমি সোলজার তো কোনো দল করি না, আমার লাইভটা কেন যাবে না? আমি তো কোনো দলের সাথে কোনো সম্পৃক্ততা নই, তবে হ্যাঁ ভালো মানুষ তার কথা বলার চেষ্টা করি। আমার এলাকার এমপি আমির হোসেন আমু, বিগ লিডার, এলাকায় জিম্মি, আজকের এই পর্যন্ত কোনো কাজ নলছিরি জালকাঠিতে করেনি। প্রত্যেকটা চেয়ারম্যানের কাছ থেকে, প্রত্যেকটা চেয়ারম্যানের কাছে 2 কোটি 3 কোটি টাকা নিয়ে অশিক্ষিত মূর্খ আমার ইউনিয়নে প্রত্যেক জায়গায় বসাই দিছে। মানি মানুষের কোনো মান নেই, ইজ্জাত নেই, সম্মান এই এলাকার ভিতরে চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে। দেশবাসীকে বলতে চাই, অতি দুঃখের সহিত আমি এই কথা বললাম, মানি মানুষের মান থাকবে না। ওই যে চেয়ারে বসে আছেন, ওই গ্রামের ভিতরে 4 দোকানে বসে আছেন, পোলাপান রাজত্ব করবে, ওদের কাছে থাকবে পিস্তল, আপনাকে গুলি করবে, যা খুশি তাই চলছে এখন বর্তমানে। আর প্রধানমন্ত্রী কেন ক্ষমতায় আছেন এইভাবে? কারণ এই দেশ হলে আসোদা, ভালো মানুষের বাত নেই। ওনার দুঃখে একটাই যে বঙ্গবন্ধু দেশের ভালো মানুষ ছিলেন, মোস্তাকের মতো লোক তাকে হত্যা করার পরে 75 সাল থেকে আজকে 21 বছর পর ক্ষমতায় এসে এই জাতির মায়ের চুদ্দা দিচ্ছে একবার প্রধানমন্ত্রী, যে জাতির মায়ের এইভাবে চোদলে একদম সুন্দর করে আমি ক্ষমতায় থাকতে পারবো। আর বিরোধী দল সাজছেন, বিরোধী দল চোদান, ওই 100 বছরের যে বুড়া, ওই খারাইতে পারে না, হ্যাঁ, ওই যে মঈন খান, ওই সাউগা দিয়ে চলে না বাংলাদেশ, ও আর চলে না। চলতে হলে কি লাগবে জানেন? ওই তারেক রহমানের বাংলাদেশে আসতে হবে। তারেক রহমান বাংলাদেশে আসার পরে জেলের ভিতরে ঢুকতে হবে। তারপরে আন্দোলন যদি কেউ না করে, তাহলে আমি আন্দোলন করব, আমি চ্যালেঞ্জ করলাম, আমি বিএনপির কর্মী হব, যান। কিন্তু সেটা হবে না, ওখানে বসে বসে অর্ডারশিপ করবেন যে আপনি তৃণমূলে মরেন। ক্যাসোদে তরুণদেরকে বলছি, ভাই তোমাদেরকে হাত জোর করে বলছি, তোমরা আমার ভাই, মরলে আমার লাগে, আমি অধিকার আদায়ের কথা বলি। আজকের এই পরিবারতন্ত্রের দিকে পড়ে তোমার মা বাপের কাছে তুমি হারিয়ে গিয়ে সারা জীবনের জন্য আজকের মা বাপের বুক খালি করুন। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আমি অধিকার আদায়ের কথা বলি। আপনি কি জানেন? আপনি জানবেন কেমনে? ভাই, আপনার ছেলে যদি মরে তাহলে আপনি জানবেন, আপনার ভাই যদি মরে তাহলে আপনি জানবেন, আমার যদি কেউ মরে তাহলে আমি জানি, আমার মা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমি বুঝি, আমার বাপ যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমি বুঝি। এই যে আসলামের আব্বা এখন অসুস্থ, এখন এই যে আপনার বরিশাল মেডিকেলে ভর্তি, ও বুঝে যে বাপ কি জিনিস, কিন্তু আপনি তো বুঝবেন না। 14টা লোক মারা গেল, আমির হোসেন আমু গেল, ওইখানে বিগ লিডার, উনি বাংলাদেশের পলিটিক্যাল ম্যান, উনি গেলেন। সাংবাদিক প্রশ্ন করতেছে যে আজকের যে মৃত্যুর ব্যাপারে আপনারা সেইভাবে সম্পূর্ণভাবে আপনাদের ব্রিজটা কি বড় করা হবে বা কেমনে কি করা হবে এবং মল্ল কি জন্য? ভাই, এ ধরনের হচ্ছে, উনি বলতেছে এটা প্রকৌশলীর ব্যাপার, উনি পার্লামেন্ট সংসদ সদস্য বাংলাদেশ চালায়, উনি, এটা হলো প্রকৌশলীর ব্যাপার। তো এই ধরনের যদি জায়গায় জায়গায় মরে, এই মৃত্যুর পথে থাকে এবং অ্যাক্সিডেন্ট যারা করে তাদের পক্ষে থেকে কিন্তু আমি কথা বলার চেষ্টা করি। প্রতিনিয়ত হাজার হাজার লোক আজকের পৃথিবীতে মারা যাচ্ছে এবং তার ভিতরে বাংলাদেশে প্রত্যেক দিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, যেই কোনো জায়গায় পত্রিকা খুললি অ্যাক্সিডেন্ট। কেন অ্যাক্সিডেন্ট হয় আমি বলি, আমাদের যেখানে জালকাঠিতে লোক মারা গেছে,
সেখানে একটি গাড়ির সমস্ত ফিটনেস, তারপরে রোড পারমিট, তারপর হলো গিয়ে আপনার রোড পারমিট, আর হলো আপনার ট্যাক্স টোকেন, একটা গাড়ির 6টা কাগজ। কিন্তু এখন ডিজিটাল হনে রেজিস্ট্রেশন আর হলো গিয়ে আপনার রেজিস্ট্রেশন আর হইলো মালিকানা, এই দুইটাকে একটা ব্লু বুক করছে। এখন মোট হলো 5টা। ইন্স্যুরেন্স লাগে না অনেক সময়, অনেক গাড়িতে আবার ইন্স্যুরেন্স লাগে। এই 6টা থেকে 5টা, 5টা থেকে 4টে, কিন্তু 4টে কাগজ স্টেট। তার ভিতরে রোড পারমিট প্রাইভেটে নাই 3টা। কিন্তু আপনি যে গাড়ির ভিতরে সমস্ত সবকিছু, যে গাড়ি আমার নিজের আছে প্রাইভেট, 3টা প্রাইভেট, আমার ড্রাইভার একজন, সমস্ত সর্বদিক থেকে ভালো আছে, আমি জানি গাড়ির ব্যাপারে। কিন্তু ট্রাকের ভিতরে ওজন, আপনি যদি 500 টন 100 টন যদি ধারণ ক্ষমতা থাকে, সেখানে যদি আপনি 1000 টন যদি আপনি ট্রাকে বরে, তো 1000 টন 500 টন, সেখানে 1000 টন। ওখানে গাড়ি ছিল, প্রাইভেট ছিল নিচে, ওখান থেকে আস্তে করে বাম হয়ে কাত হয়ে তারপরে লোকগুলি মারা গেল, ওখানে মৃত্যু। এখন এই যে গাড়িটা যে ঝালকাঠি থেকে ঢুকলো, হাইওয়ে রোডে কি লোক ছিলেন না? পুলিশ মহোদয় আপনারা ছিলেন না? হাইওয়ে রোডে কি আপনারা কি ঘোড়ার ঘাস খান? প্রত্যেক জায়গা থেকে ডিপার্টমেন্ট এবং হাইওয়ে রোডে টোটাল যেইভাবে সার্জন টার্জন যা আছে, যেইভাবে টাকা তারা মাসিক মাসরা পায়, আপনি শুনলে আশ্চর্য হবেন। এই ব্যাপারে কথা বলতে চাই না, তাহলে পরের দিন আমি অ্যারেস্ট। ভাই কথা বলতে চাই না, আমি তো জিম্মি। পুলিশ হলে এখন বর্তমানে তাদের AK-47 রাইফেল এবং তারা সরকারি লাইসেন্সদারি গুন্ডা, সোজা হিসাব। এখন যদি আমি কথা বলতে চাই, তাহলে হাতে হ্যান্ডকাপ পরানো হবে আমার, কালকে দেখবেন আমি নাই। এ হচ্ছে বর্তমানে দেশের পরিস্থিতি। কথা তো আপনারা শুনবেন না, আপনারা শুনবেন এই পরিমণি সাউয়াটা কেমন এবং কিভাবে চোদে, এইগুলো আপনারা শুনবেন। দেশবাসীকে বলতে চাই, সমস্ত সর্বোপরি আজকের এই সব ওই লাইভকে অ্যাবাউট করে দিয়ে আজকে সুন্দর করে আমার লাইভে অংশগ্রহণ করবেন। নূর ভাই, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। যে কথা বলতেছিলাম, যে আজকের এসে আমার এই কথাগুলি আপনারা শ্রবণ করবেন। সংসদে আলোচনা হচ্ছে, ওই জাতীয় পার্টির একটা মহাসচিব আছে, ওটা বলো কিশোরগঞ্জের, কথা বলতে চায় না, কথার ভিতরে মাধুর্য নেই। সেই মুজিবুল হক চুন্নু বারবার একই গান। কতক্ষণ এই যে টাকলা সুমন, তার বিরুদ্ধে আবার মনে করেন কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, আবার সরকার চায় না। আরে বাচ্চারা, আমি বলতে চাই, তুমি এমন কথা বলো যে মাননীয় স্পিকার, আমাদের বর্তমানে যে কৃষক, বর্তমানে শ্রমজীবী যেই মানুষগুলি অসহায় দিন যাপন করতেছে, তাদের বিরুদ্ধে কথা বলো। শ্রমিক ভাই, আমি তোমাদেরকে বলতে চাই, তরুণ ভাই, আমি তোমাদেরকে বলতে চাই, আজকে তোমরা যে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হচ্ছ, এবং তোমাদেরকে ক্রিকেট অঙ্গন থেকে সাকিব আল হাসান তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, সংসদে কিন্তু আলোচনা হবে না। সংসদে আলোচনা হবে না যে আজকে সেলিব্রিটি নামে আজকের এই সব লোকদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, এসব ব্যাপারে আলোচনা হবে না। আলোচনা হবে এই যে সর্বোপরি আজকের ক্ষমতায় যাওয়ার জন্য যদি যা কিছু করতে হয়, তাহলে আমরা সেটা কিন্তু করব, এবং এই আলোচনা কিন্তু সংসদ ভবনে হবে। দেশবাসীকে বলতে চাই, কথা বলতে বলতে অনেক সময় এই সেভুদা কিন্তু ভালো লোক ছিল, কথা বলতে বলতে অ্যাডনর্মাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন যা বলে সেটাই সত্য, কিন্তু ওর কথা কে শোনে? কেউ শোনে না, শুনলেও টোল করে। দেশবাসীকে বলতে চাই যে আপনারা আসুন, আপনারা সোচ্চার হন। দেশের ব্যাপারে গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা দেশ চলুক স্বাধীনতার চেতনায়। 30 লক্ষ শহীদ রক্তের বিনিময় আজকে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম, 100% সত্য। খুদে মুক্তিযোদ্ধা হিসেবে দেশকে স্বাধীন করেছি। দুঃখ হয়, স্বাধীনতার যুদ্ধে আজকে যেইভাবে আমরা পথে ঘাটে এবং সচিবালয়, মন্ত্রণালয় আজকে যেভাবে আমরা অপমান অপদস্থ হচ্ছি, এর প্রতিকার এবং এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে প্রতিনিয়ত আমি আপনাদের কাছে লাইভে আসি। হয়তো আমার কথা শুনে আপনাদের খারাপ লাগছে, কিন্তু না, সত্যি কথা বলতেছি ভাই। মিথ্যার কোনো আশ্রয় আমি নেইনি, কোনো দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, এখনো নেই, তখনও নেই। মানুষ হচ্ছে এখন বর্তমানে স্বার্থপর। আপনি যাকে ভালোবাসবেন বেশি, সেই আপনাকে খুন করবে। আজকের বঙ্গবন্ধু সবচেয়ে মোস্তাককে বেশি ভালোবাসতে, মোস্তাকের বুদ্ধি নিত। মোস্তাকই কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, নায়ক ছিল মোস্তাক। এখন আনুষঙ্গিক সর্বোপরি যে পেছন হয় সেটা আমি জানি না, কিন্তু মূল নায়ক ছিল, গুডিবাজ ছিল মোস্তাকই কিন্তু তারা খেয়ে দিয়েছিল। কেন? বঙ্গবন্ধু নাকি রাজতন্ত্র করবে, পরিবারের ছেলে পরিবার, এবং রাজতন্ত্র করার জন্য তার বিরুদ্ধে আজকে সোজা হিসাব, খোলামেলা হিসাব। কিন্তু করবে কি করবে না, করতেছে কি করতেছে না, সর্বোপরি সে পর্যন্ত না যে আজকের তাকে, এই ভালো মানুষটাকে আজকে কিন্তু হত্যা করা হয়েছে। তাহলে শেখ হাসিনা বুঝতে পারতেছে যে বাংলাদেশে এখন বর্তমানে আমার বাপের ভালো বাপ ছিল না, এখন ওই সব মাদারচোদ স্টুপিড বাস্টারদেরকে আজকে যে কিভাবে প্রতিহত করা লাগে সেটা সে করবে।
এ হচ্ছে বাংলাদেশের রাজনীতি। ভুয়ামি, চিটারি, বাটপারি যদি কোনো ব্যবসা থেকে থাকে সেটা হচ্ছে রাজনীতি। এর চাইতে জঘন্যতম কোনো নীতি যদি থেকে থাকে, সবচাইতে ভালো নীতির আদর্শিক নীতি হচ্ছে রাজনীতি। রাজনীতি এমন একটি জায়গা যেখানে মানুষ পাবে স্বস্তি, মানুষ পাবে শান্তি। ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে উপজেলা এবং জেলা চেয়ারম্যান থেকে সমস্ত সর্বোপরি আমাদের পাওনা দাওনা আমরা যেটুকু পাই এবং আমরা সরকারিভাবে যেটা অনুদান আসে সেটা আমাদের পর্যন্ত আসে না। আজকের সেই অনুদানটুকু আসে না। আর সেই অনুদান তল্লাশি করার মতো সংসদ থেকে কিন্তু সেটা উত্থাপনও হয় না। উত্থাপনের কাছে সব চোর। সংসদের ভিতরে 350টা যেটা আছে সবগুলো চোর। এগুলো 100% চোর। হ্যাঁ, আমি বললাম যদি আমার কিছু, তোমার যদি কিছু ক্ষমতা থাকে তাহলে করো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, মরে যাইতে রাজি, কারণ সত্যি কথা বলতেছি। আজও পর্যন্ত তৃণমূল পর্যায় পর্যন্ত যদি একটু সেইভাবে যদি যে সরকারিভাবে যে সংস্থা থেকে আমাদের কোনো অ্যাবিলিটি আসে, তাহলে সেই ব্যাপারে আজকের যদি সংসদ আলোচনা হয় যে না, প্রতিটা মানুষ আজকের সেইভাবে তারা কিভাবে ডিস্ট্রিবিউট হয় এবং গরিবের খাদে কিভাবে এই জিনিসগুলি যায়, সেইভাবে যদি একটা তল্লাশি নিত, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকতো না। দেশবাসীকে বলতে চাই যে আমরা সোচ্চার হই এবং আমরা সজ্ঞানে সুন্দরভাবে দেশ পরিচালনার লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে আসি। আমাদের পায়ে পায়ে ভুল ভাই, পায়ে পায়ে ভুল। শিক্ষাঙ্গনে শিক্ষা নীতি আদর্শ থেকে এখন বর্তমানে হুজুরা বলছে, প্রায় নিয়ত হেফাজতুল ইসলাম হেদিনকার বলছে যে এলেম শিক্ষার ভিতরে এবং যে আজকের শিক্ষাঙ্গনের বিষয় নিয়ে যে আজকের সে যে কথা বলছে হুজুরা, যে আজকের যেইভাবে যে ইসলামিক যে বইগুলি, যে ইসলামিক যে বইগুলি সেইগুলি প্রাইমারি স্কুল থেকে বিলুপ্ত করা হয়েছে। এরকম শিক্ষাঙ্গন থেকে আরম্ভ করে প্রতিটি সেক্টরে নাকি এরকম চলে। বিরোধী দল হিসেবে হুজুররা কিন্তু কথা বলছে। এখন আমাদের কি করতে হবে? আমাদের সর্বোপরি এগিয়ে আসতে হবে। রাজি? হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি যে কথা বলতেছিলাম, তারা জয়েন করছেন, অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের দেশান্তরে প্রবাসী সব ভাইদেরকে আমি বলতে চাই যে আপনারা সোচ্চার হন এবং আপনারা সর্বোপরি এগিয়ে আসুন। দেশ একটি সুন্দর জায়গায় আমরা পৌঁছে গিয়ে সুন্দর একটি মানচিত্র পৃথিবীর মাঝে আমরা তৈরি করি। দেশ তো দেশ। 1947 সালে জাতিসংঘের সদস্য হলাম আমরা, এবং কয় তারিখে? 17 সেপ্টেম্বর। বেশ, হওয়ার পরে বিশ্বে এখন বর্তমানে আমরা আরো উন্নত রাষ্ট্র হিসেবে আমরা কিন্তু সামনে দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা রাখি, কিন্তু আমরা পারছি না। কারণ আমাদের ভিতরে এই যে গেঞ্জাম, কোন্দল, মারামারি, হানাহানি, কাটাকাটি, কোপাকুপি বিভিন্ন রকমের আজকের যেভাবে হচ্ছে, তৃতীয় শক্তি কিন্তু এসে আজকের আমাদের কাঁধের উপরে ভর করে আছে। যাই হোক, এ ব্যাপারে আমাদের সোচ্চার অবলম্বন করতে হবে এবং গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করে আজকে আমার হাতকে শক্তিশালী করার লাগে সামনের দিকে এক ধাপ আমরা এগিয়ে যাই। এবং যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত প্রয়োগ করবেন। করতে নিয়ে তো কন্টিনিউ আমি লাইভে আসি এবং সত্যের আদর্শের প্রতীক হিসেবে কোনো দলের সাপোর্ট না নিয়ে আমি এককভাবে আমি লাইভ করার চেষ্টা করি এবং প্রতিনিয়ত প্রতিদিন যখন আমার কাজ না থাকে তখনই আমি লাইভে বসি। আপনার বিষয় নিয়ে, আপনার আলোচনা নিয়ে, আপনার সর্বাঙ্গীন চলার রাস্তায় আপনি কি করছেন সে বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি এবং যতদিন বেঁচে আছো ততদিন আমি করার চেষ্টা করব। দেশবাসীকে বলতে চাই যে আজকে যারাই দলদারিত্ব করেন, এভাবে করে আন্দোলন করে এই সরকারকে টনক নড়ানো সম্ভব নয় কোনো প্রকার। কারণ আপনি যে আন্দোলন করছেন তার পাশাপাশি আপনার এক ভাই, সেটাকে তাদের হাতের মুঠোর ভিতরে আপনি কি করবেন বল? হেফাজতে ইসলাম আজকের সমস্ত সবকিছু সর্বোপরি আজকের তাদের ভিতরে অনেক ফাটল। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চমড়ায় পিসাব যেটা বলে, আজকে দেখি যে আজকের মামুনুল হকের বিরুদ্ধে কিন্তু একটা কিন্তু বিক্ষোভও করতে পারে না। আজকে দেখি এক টেবিলে এই নুরা পাগলা মাঝে মাঝে কথা বলে, নুরুরও দেখি এক টেবিলে। তো এরকম করে আজকে দেখেন মোটামুটি ভাবে তারা কিন্তু এক জায়গায় হয়ে গেছে, অথচ বিপদে যখন মামুনুল হক পড়ছিল তখন কিন্তু তারা কিন্তু বিপদের জন্য সামনের দিকে কিন্তু এগ্রি হয় নাই। হ্যাঁ রাজি? হ্যাঁ পাইছি। তো আমি বলতেছিলাম যে আপনাদের কি করতে হবে? আজকের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যের কথা বলে সামনে থেকে
অগ্রসর হতে হবে। ভাই আপনি তো ভালো আছেন, আমি তো ভালো নেই। ভাই আপনি তো খুব সুখে আছেন, আমি সুখে নেই। আমি অসহায় দিন যাপন করছি, আপনি কি আমার জন্য তড়িগড়ি ভাবে আপনি কি আসবেন না? সাদ্দাম হোসেন জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাদ্দাম শেয়ার করে দিবে এবং সবাই আমার লাইভটিকে শেয়ার করে দিয়ে কমেন্ট বক্সে মতামত সব জানিয়ে দেবে। যে কথা বলতেছিলাম যে আজকের আমাদের সর্বোপরি সর্বদিক থেকে আমাদের এগিয়ে আসতে হবে, তরুণদের হাতে দেশ দিতে হবে, তরুণরা দেশ চালাবে। আজকের যে অবস্থা এখন বর্তমানে হচ্ছে তাতে বাংলাদেশ এখন বর্তমানে কোন দিকে ধাবিত হচ্ছে সেটা বলা বড় মুশকিল। কারণ গভর্নমেন্ট এখন বর্তমানে 4 টার্মে ক্ষমতায় আছে, আর এই 4 টার্ম ক্ষমতায় আছে, আর বিএনপি আলারা অন্যান্য দল তারা হাসছে, খিলখিল করছে, বুড়া 100 বছরের বুড়া, তা তারা সম্ভব না। তারেক রহমানকে দেশে আসতে হবে, কারণ বিরোধী দলের নেতা যদি জেল না কাটে, জেলে না ঢোকে, মজা হয় না আন্দোলন করে। উনি আসতে সমস্যাটা কোথায়? 81 সালে তো শেখ হাসিনা আসছে, উনিও আসুন। এরশাদ তো জেলের ভিতরে ঢুকছিল, 5 বছর জেল কাটছে, বের হয়েছে। দল এখন ক্ষমতায়, তাদের ভিতরে বউ একদল, জামাই একদল। ওই জিএম কাদের চিবাই চিবাই যে কথা বলে, ওই যে বঙ্গ আওয়ামী লীগকে বলছিল যে 3 রাষ্ট্র মিলে তাকে বাড়ি করে জানেন রংপুর মানে শিক্ষার আদর্শিক এরশাদ ওই আর্মিতে চাকরি করতো, ওই সুবাদে ওই রেফারেন্সে আজকের দলের ভিতরে তার ভাই একটা জায়গায় অবস্থান করছে। ভাই আমি একটা কথা বলি, আজকের বাংলাদেশের ভিতরে যে গরিব ফ্যামিলির ভিতরে কিছু মেধাবী আছে, এদের কোনো দিন কোনো ক্রমে তারা কিন্তু বাংলাদেশে কিছু হতে পারবে না, লিখে নিতে পারেন লিখে না, কিচ্ছু না। আপনি যত বড় মেধাবী রাজনীতিবিদ হন না কেন, গ্রামের কিচ্ছু করতে পারবেন না, আপনার কোনো মূল্যায়ন নেই, কোনো কর্মে মূল্যায়ন নেই। আপনি গ্রামের ভিতরে সুন্দর সংশ্লিষ্ট ভাষায় কথা বলে যেভাবে ব্রিফ করেন, কথা বলেন, আপনার কোনো মূল্যায়ন নেই। এটা সব ক্ষেত্রে কিন্তু মূল্যায়ন আছে কাদের জানেন? ওই যে রাজার ছেলে রাজা, পরিবারের ছেলে পরিবার। খালেদা জিয়ার ছেলে কিছু জানুক আর না জানুক, তারেক রহমান জিয়া রহমানের ছেলে। সাংগঠনিকভাবে আপনি যত যা কিছুই হন, স্থায়ী কমিটির উপদেষ্টারা বাল হন, আপনি জিন্দগিতেও ওই স্থানে আপনি যাইতে পারবেন না, লিখে না। তাহলে আমার মন মানসিকতা কোথায়? আর আপনার মন কি? আপনি কোটি কোটি টাকা গুনছেন, আপনি তো আমলা কামলা, আপনার শোধনের সময় তো আমার নাই, আপনি 2 টাকায় বিক্রি হবেন। আর শেখ হাসিনা তো জানে যে কাকে 2 টাকা দিয়ে কেনা যায়, ভালো করে জানে, কারণ এরা কোনোদিন মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে রক্ষা করতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে এমন একটা জিনিস, জাগ্রত এবং সর্বক্ষণিকভাবে রক্ত টকবক আকর্ষবিত অবস্থায় দেশের জন্য জীবনের জন্য আজকে দেশের জন্য যারা গ্রামের কৃষক ঝাঁপিয়ে পড়েছিল, তারা হচ্ছে এদেশের মহামানব, তারাই হচ্ছে মহাসন্তান। ভাই তো রাজ পরিবারের রাজতন্ত্রের ওই যে আরেকটা আছে সৌদি, নাকি জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দেশে জন্ম হয়েছে, তোদের ভাগ্য ভালো। সালমান তুই যা করিস, মেয়েদেরকে উলঙ্গ করে যেভাবে নাচিস, আল্লাহ রসুল তো ও জায়গায় বলেন না, রসুল তো রাসূল তো সারা পৃথিবীর মহামানব, কিন্তু ওদের এলাকায় এই জন্য অগ্রগতিটা ওদের একটু বেশি দেখায় না। তো রাজার ছেলে রাজা, রাজ পরিবার থেকে যে আসবে সেই কিচ্ছু বলতে পারুক আর না পারুক, বক্তৃতা মঞ্চে দিতে পারুক আর না পারুক, আপনি যে পিছে বসে আছেন, আপনি মহামনীষী দাবি করেন, আপনি অনেক কিছু বোঝেন, কিন্তু এই যে পরিবারতন্ত্রের যে ছেলে, সে তো বসে আছে সামনে, আপনাকে প্রাধান্য দিবে না। তাহলে বাংলাদেশে আজকের কিন্তু এই ধরনের মেধাবী ছেলেদেরকে, তরুণরা, তারা কিন্তু এভাবে সামনের দিকে আগাইতে গেলেও কিন্তু আগাইতে পারে না। চলচ্চিত্র অঙ্গনে প্রত্যেকটা সেক্টরে, চলচ্চিত্র অঙ্গনে কি তৃণমূল পর্যায়ে চেহারা দেখতে শুনতে কি খুব খারাপ? তাহলে ডিপজলের মতো লোক নায়ক হয় কেমন? কারণ তার কোটি কোটি টাকা। এই যে হিরো একটা, ওই আর একটা আছে, মাঝে মাঝে ব্যবসা করে, আবার দেখি মাঝে মাঝে তাবলিগও চোদায়, মাঝে মাঝে দেখি ও হিরো। কারণ হিরোর ছেলে হিরো। হ্যাঁ, জয়েন করছে কে? হিমেল খান, অসংখ্য ধন্যবাদ। আমি বুঝি না আজকের আমার লাইভে লোক নাই কেন, লাইভে শেয়ার নেই, কমেন্ট নেই, মতামত নেই। আমাকে গালি দিক না, মাদার চোৎকা মাদার, আমাকে গালি দিতে থাকুক, তাও মনে করি যে আমার লাইভে লোক আসছে। আপনারা গালি দেন তাও ভালো, অথচ 6 থেকে 7 হাজার ফলোয়ার, আমি পাই মাত্র 3 জন, 5 জন, 2 জন।
ভাগ্য আমার খারাপ। হ্যাঁ, ওই যে বললাম, আমার লাইব্রেরি যদি বড় বড় খোসা খোসা দুধ আর গরু যেভাবে চোদে ওইটা যদি আমার এই লাইভে দিয়ে আসতাম, তাহলে দেখতেন যে আমার লাইভে আরে বাবারে ফ্যান ফলোয়ারের অভাব হইতো না। অশিক্ষিত মূর্খ হিরো আলম না কোন দল, এই ছেলেটাকে যদি নিয়ে আসতাম, দেখতেন যে খালি লাইভ আর লাইভ, লাইভ আর লাইভ। এখন ফেসবুকের সমস্যা নাকি? ফেসবুক মালিকানা আপনাদেরকে বলছি, একটি সুন্দরতম আদর্শিক গণতান্ত্রিক প্রেক্ষাপটে কথা বলতেছি। আপনি এই কথাগুলি ফেসবুক কোম্পানি একটু ভাইরাল করে দিলে সমস্যা নাকি? আপনারা ভাইরাল করে দেন অফিসিয়ালভাবে। দেশবাসীকে বলতে চাই যে এইসব জিনিসগুলি আসলে মেধাবী যারা গ্রামগঞ্জ থেকে যারা লাইভ করতে পারে তাদের লাইভগুলি যেন ভাইরাল হয়, সেই দোয়াটা আমি করি। আর এমন এমন জায়গায় লাইভ করে একবারে সুন্দর সুরমা টুরমা দিয়া আলখল্লা দিয়া হুজুর পারতলা বন্ধ জুব্বা আলেম, আরে বাবারে এর চেয়ে বড় আলেম হয় না। উনি যা জানে আর কেউ জানে না। তলাবুল ইলমি ফরিদাতুল আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। আমি কুয়াকাটা, সামাকাটা, বোদাকাটা, সাউয়াকাটা আমি যা বুঝি, আবার এখন কুয়াকাটা এক হইছে, আবার ওই যে এটা এক হইছে, এটা মামুনুল হক এক হইছে। এরা বলতেছে যে এরা যা জানে আর কেউ মনে হয় কিচ্ছু জানে না। আর এদের যে এত ভাইরাল ওয়াজ, কিচ্ছু না। কোরআন ৬৬৬৬টা আয়াত, যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, স্পষ্টভাবে এই আয়াতের তরজমা করো না। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই সব কিন্তু শাব্দিক অর্থ সারে নজরুল তারা জানে না, কারণ তারা ওই সব বিষয় নিয়ে পড়েনি। পড়ছে কি জানেন? পড়ছে এটা বিশাল বড় মুসা আলাইহিস সালামের কেচ্ছা। আগে শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করতো ইলিয়াস, হ্যাঁ বিক্রি করতো, সুর আছে। এখন আকুল্লাহা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অমানি এবং ইজমানি যখন কলা বললেন, রব্বুকা প্রভু লিল মালাইকাতে ফেরেশতাদেরকে নিয়ে বললেন ফিল আরদে, ফিমানি মধ্যে আরদে জমিন, খলিফা প্রতিনিধি সৃষ্টি করা দরকার। তো ফেরেশতারা বলল অনাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু, আপনার তসবিহ তাহলিল হাম প্রশংসা করতেছি, পৃথিবীর জমিনে আপনি আদম সৃষ্টি করবেন কেন? এতটুকু আয়াত এর উপরে বিভ্রান্তকর, দেশের পরিস্থিতি ভালো না, এবং আবার সুর দেয় ওয়াম্মাং হাযা সিরাতিন মুস্তাকিম। আবার ইউসুফ আলাইহিস সালামের কিসসা কয় সারাদিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জুলেখা পাগল হয়ে গেলেন, এমন সুন্দর চেহারা এই পৃথিবীর জমিনের ভিতরে নাই। চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। আবার একটু সুর মিলায়, আশিকু কা ক্যা মজা है মাশুকু সে পৌঁছিও, আহা গুল সে ক্যা মজা है বুলবুলু সে পৌঁছিও। কুয়াকাটা আপনি টাকা কি চোদে? লক্ষ লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টারে চোদান কি জন্য দরকার? আল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। ইলম শিক্ষা গ্রহণ করেন। আপনার পাশে মসজিদ আছে, ইমাম সাহেবের কথা শুনুন, ওখানে পাঠান। বাঙালি আসলে কি জানেন, সত্যি কথা বলতে কি, এই বাঙালি কিছু মাদারচোদ আছে, প্রধানমন্ত্রী যেভাবে ক্ষমতায় আছে এদেরকে আবার চোদ্দে সময় এলে 5 বছর পরে আবার যেভাবে চোদ্দে না, এই 3 প্রান্ত চোদ্দে আছে, এবার 4 বছর পরে আবার চোদ্দবে। চোদার পরে দেখবেন একবার ক্লিয়ার হয়ে গেছে। কারণ হুজুররা কোনোদিন এক হইতে পারে না, এক খাতার তলে তারা কিন্তু থাকতে পারে না। কেন পারে না জানেন? হাদিস, খালি হাদিস আর হাদিস হাদিস। ওই আব্বাসী একটা আছে, কুয়াকাটা আছে একটা, এরা কিন্তু এক হইতে পারে না। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাইবে আমি চরমনাই গেছিল, চরমনাই ওই যে নির্বাচন করতে গেছিল, আচ্ছা তারে রামদোলাই দিয়ে দিছে। লজ্জা লাগে না তোদের? আন্দোলন করিস এইভাবে আন্দোলন। মামুনুল হক, তোমাকে আমি বলছি বয়সের দিক থেকে ছোট, কারণ স্বাধীনতার সময় বয়স আমার অনেক। এমনি মাহবুব, তোমরা কোথায় থাকো? একটু জয়েন করতো, একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। সাইদুলকে আজকে পাচ্ছি না, আজকে বাস নিয়ে আসছি, বাস দেব, সাউগার মধ্যে বাস দিয়ে দেব। ভাই বরিশালে বঙ্গবন্ধুর বাইক না, আপন বাইক নিয়ে নির্বাচন করতেছে খোকন শ্রেণী, এবার খুব ভালো মনের মানুষ। এখন ওই জায়গায় গেছে নির্বাচন করতে সোদাইতে। এখন ওই জায়গায় যাওয়ার পরে এমন ভাবে আলুভজ্ঞ হুজুর নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাঝে মাঝে ওয়াজ করে। কি ওয়াজ করে? আরে বাবারে, এগো মতো যে বাটপার সিটিয়ার
বাংলাদেশে দ্বিতীয়টা আছে কিনা আমার মনে হয় না। কোনো ওয়াজের কোনো কিচ্ছু নেই, খালি সুর। মেনা খালাক নাকুম অফিয়া নইদুকুম অমেনা নকরেজুকুম তারতানুকর। বাবারে মাটির ভিতরে ভালাইয়ে জোলার কেন্নান কেন্নইবে কেন্নইতে কেন্নইতে মগরাটা ধরিয়ে হিরিয়ে হালাইয়ে দেবে। এখনো সময় আছে বাবা, ফেরো সরমনাই যে যা পারো নিয়ে আসো, এবং সরমনাই আসার পর আমার সাবার মধ্যে বড় বড়ি আমরা হুজরাখানায় যাই, আর তোরা মাঠের ভিতরে ঘুমাই থাক, মশার কামড় খা। ভাই টাকা কি সোদে আপনি গো? ও জায়গায় যাইয়ে মাঠে যাই ঘুমাই থাকে, টাহায় সোদে। এ টাহাটা তোর মায়ে দিই না খাইয়ে মরে। বাসির পাশে করমালি আর রহিমালি এরা না খাইয়ে মরে। হ্যাঁ এনে মাহবু কথা ভাই, কিন্তু ভাই ক্লিয়ার? হ্যাঁ অবশ্যই ক্লিয়ার। এই যে ওয়াজগুলো করছে এরা ভণ্ডামি, চিটারি। আপনি দেখবেন যে এইতে চিটাগাং রোড থেকে যাত্রাবাড়িতে শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করে। হ্যাঁ গোলাম রাসেল নয়ন, তোমাকে ধন্যবাদ জয়েন করার জন্য। গোলাম রাসেল তুমি জয়েন করছো এবং অসংখ্য ধন্যবাদ। ও হচ্ছে আবার সিএমএম কোডের একজন ভারো স্টোনো অ্যাসোসিয়েশনের ও সভাপতি, আইনের লোক। তো আমি ও যারাই ঢুকছে মাহবুর সবাই আমি ছোট দেখেছি, এবং ওরা জানে যে ব্যক্তিগতভাবে আমি কথাবার্তার আদর্শিক এবং সর্বোপরি সামনের দিকে সুন্দর কথা বলতে পারি। ওরা জানে, আগের থেকেই জানে, এবং সেই হিসেবে ওরা আমাকে সেইভাবেই বরণ করার চেষ্টা করে। তো আমি যে কথা বলতেছিলাম, আচ্ছা ভাই বলুন তো, আমার আব্বা ছিলেন একজন আলেম, একটু ফোন আসছে, একটু কথা বলি, লাইন থেকে কেউ যাবেন না, অনেক কথা আছে, অনেক। হ্যাঁ মুন্না ভাই, হ্যাঁ এটা দিয়ে দেন, 2 দিয়ে দেন। তো ভাই হয়তো বা কেউ যাবে না, গোলাম রাসেল নয়ন আছে, সবাই আছে। তো এই যে চিটারিয়ার বাটপাটিয়ার বাহতাবাজি দিয়ে কিন্তু এখন বর্তমানে আমার দেশের তরুণদেরকে তারা কিন্তু সেইভাবে রাজপথে যেয়ে তাদেরকে হত্যা করছে, মারছে, ধর্ষণ করছে, মা বোনদের ইজ্জত নিচ্ছে আজকের এই সব চিটার বাটপাররা। আপনি হুজুরদেরকে দাওয়াত দিন। আমি যে কথা বলতেছিলাম, আমার আব্বা ছিলেন আলেম, শুধু আলেমই নয়, উনি এমন আলেম ছিলেন যে মাদ্রাসায় উনি 4-5টা মাদ্রাসা ওনার জীবনী করেছে। খুলনা আলিয়া মাদ্রাসা, খুলনা পাইগাসা নামে একটা জায়গা আছে, সেখানে মাদ্রাসা করেছে, দাখিলি মাদ্রাসা করেছে, এবং সে হাটাজারি পটিয়ার মতো মাদ্রাসায় ওখানে লেখাপড়া করছে, এবং আপনার গহরডাঙ্গা লেখাপড়া করছে শামসুল হক সাহেবের, এবং আর একটা মাদ্রাসায় পড়াশোনা করছে, সেটা হলো ভারতের দেওবন্দ। ওই মাদ্রাসার ভালো ছাত্র ছিলেন, কামেলে হাদিসে তাফসিরে ফার্স্ট ক্লাস ছিলেন আমার বাপ। তো এখন আমি যে জিনিসটা বলতে চাই, যে আমি সুর দিয়ে আজকের বাংলাদেশের মানুষদেরকে যদি কনভার্ট করতাম, তাহলে তো আমার টাকার অভাব হতো না। ওই যে এমন সুন্দর সুর, ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জুলেখা পাগল হয়ে গেলেন। এমন সুন্দর চেহারা এই পৃথিবীর জমিনের ভিতরে নাই, এমন সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালামের ভিতরে দিয়ে দিছে। জুলেখা তার জন্য পাগল হয়ে গেছে। চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকু কা ক্যা মজা है মাশুকু সে পৌঁছিও, আহা গুল সে ক্যা মজা है বুলবুলু সে পৌঁছিও। আচ্ছা ভাই আমি একটা কথা বলি, আমি কিন্তু ইচ্ছা করলে কি ব্যবসা করতে পারতাম না? কিন্তু এই ব্যবসার মায়ের আমি চুদ দিয়ে ব্যবসা আমি করি না। কারণ কেন করি না? কারণ আজকের কিছু কিছু এই যে আরেকটা আছে, যে আরেকটা মাঝে মাঝে কুষ্টিয়ার, ওটার নাম জানো কি, ওটাও মোটামুটি ভাবে একটু কোনো সুর নাই, তার কোনো সুর নাই। তো সেভাবে বলছে ইলিয়াস একটা আছে, এই কুয়াকাটা আছে একটা। এরা হচ্ছে চিটার, এরা হচ্ছে বাটপার, এরা ইসলামের কোনো কাজ করবে না, এরা ইসলামের কাজ এভাবে হয় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ইসলামের যে কত কিছু জানার আছে, এটা আপনি ভাষায় প্রকাশ করার মতো না। আপনি আলিফ হতে ইয়া পর্যন্ত 29টা বা 30টা 31টা যে ওয়ার্ডগুলি আছে,
বেশি। এই ওয়ার্ডগুলি যেখান থেকে উচ্চারণ হয় সে জায়গাটার নাম বলে মাখরাজ, আর মাখরাজ হচ্ছে 17টা, আর 17টা মাখরাজ দিয়ে সুন্দরভাবে কোরআনের আয়াতকে পরিবেশন করে বাংলাদেশে এইভাবে ওয়াইস আপনি একটাও পাবেন না। একটু ফোন আছে। ঠান্ডু ভাই কই আছেন? আছি বাসায় আছি। আপনি কই? হ্যাঁ হ্যাঁ। ও ভাই আমি তো গেছিলাম ওই টুইতে শহরে গেছিলাম, কেবল আসছি। কালকে ইনশাল্লাহ তাহলে মিট করবো অনেক নাকি? কালকে শুক্রবার। আচ্ছা ঠিক আছে, ওই আগেই আসা লাগবে তাইলে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। নির্বাচন আসছে তো বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। তো আমি যে কথা বলতেছিলাম যে এখন যে ফোন দিছে উপজেলা চেয়ারম্যান এবং তার নির্বাচন করার জন্য আমার সেভাবে উপস্থাপনা করার জন্য আমাকে কল করছে। একটু আপনারা লাইনে থাকবেন। তো আমি যে কথা বলতেছিলাম যে বাংলাদেশের চিটার জন্ম হয়েছে, বাটপার। এই যে হেফাজতে ইসলাম বাংলাদেশ, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি খুব ভালো মনের মানুষ ছিলেন, যাকে বলে ওই যে হুজুর মানে তেঁতুল হুজুর। যাক, জাসেদের এক লোক তেঁতুল হুজুর বলেছে, ভাইরাল পুরা। কিন্তু এদের ভিতরে কিন্তু একতা নেই। আজকের যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যাকে কথা কথিত রেজাউল করিমের যে দল, একখানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আর একটা হচ্ছে হেফাজত ইসলামের মামুনুল হক, আর একটা হচ্ছে নুরা পাগলা, এইরকম কতগুলি এক হয়ে তারা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরা যদি এক থাকতো, হেফাজত ইসলামী বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র, জামাত ইসলামী বাংলাদেশ বা বিএনপি, এরা যদি এক থাকতো তাহলে সরকারকে কিন্তু এদের ভিতরে যে কত মতবিরোধ রাজনীতিতে আপনি জানেন। এই শয়তানগুলি এক হয় না এই জন্য যে আমি যদি হেফাজতের পক্ষে যদি আন্দোলন করি তাহলে আমার তো দল সেভাবে ভারী হবে না। বিএনপি আলারা চিন্তা করছে যে শাপলা চত্বরের ঘটনা যদি আমরা পড়তাম তাহলে তো আমরা হেফাজতের পক্ষ হয়ে যাই, তাহলে আমাদের দল তো ভারী হবে না। মাদার চোদ, গণতন্ত্র সাগুয়ারে বাটা রাজনীতি চোদায়, সব স্বার্থপর, স্বার্থের জায়গায় সব। ভাই এইভাবে করে কিন্তু সরকারের টনক নড়ানো যাবে না, কারণ হেফাজত ইসলামের ভিতরে দুইটা ভাগ। সেই একটা ভাগ সম্পূর্ণভাবে সরকারের পক্ষে, আর যেটা আছে সেটা নর্মাল একটা তরিকাত ফাউন্ডেশন আর তোর মামুনুল হক কিচ্ছু করতে পারবে না, কারণ হেফাজতের ভিতরে কিন্তু এক নেই। আর একটা হচ্ছে যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এরা সকালে বলে এক কথা, বিকালে বলে আর এক কথা। এটা পাউচাটা গোলামের মতো। ওই যে কুয়াকাটা দেখেন না, মাঝে মাঝে গভর্নমেন্টের কথা নিয়ে তাকে বিস্তার করার জন্য সে কিন্তু অনেক সময় তার পক্ষে চলে যায়। তার মানে হুজুররা এই আসদা মৌলবী দিয়ে কোনো সময় এই দেশ পরিচালনা করা কোনো প্রকারই কোনো সম্ভব নয়, আমি যেটা মনে করি। তবে হ্যাঁ, বেয়াদবি মাফ করবেন, কথাটা বলছি সত্য। আপনি মনে করছেন আপনার শত্রু আমি? না, ওরা বলে শত্রু। আমাকে যদি গালি দেয় তাহলে আমি মনে করি এই সবচেয়ে আমার আপন। কারণ আমার এক ভাইগনা বলেছিল, আমি কোনো এক জায়গায় গিয়েছিলাম, বলেছিল আপনার ওখানে যাওয়াটা নিরাপত্তা নয়, হাগুয়ার পোলা হলে তুই যাবি না। ডাইরেক্ট আমার বাড়ির ছেলে খুব সিরিয়াস, হাগুয়ার পোলা তুই ও জায়গায় যাবি না, ওখানে গেলে সমস্যা হবে। কিন্তু হ্যাঁ, ও জায়গায় যদি যেতাম তাহলে সমস্যা। তাহলে ও আমার আপন না? ও হচ্ছে আমার আপন। আর বিএনপির বিপক্ষে কথা বলবে, আউট, দল থেকে বের হয়ে যাও। আজকের দল থেকে বের করতে 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 এমন পর্যায়ে চলে যাবে যে এই দল নামের যে বিএনপি সেটা থাকবে না। আমার চাইতে বিএনপি কেউ বেশি করছে নলসি জালুকাঠিতে? কথার কথা বললাম, আমার চাইতে কি বিএনপি কেউ বেশি করছে? মানুষের গায়ে কি হাত আমার চাইতে বেশি উঠছে? না। কিন্তু ওরা কিন্তু লোক চেনে না। পরিবারতন্ত্রেরা কোনো দিন মানুষদেরকে ওইভাবে কনভার্টেট করার মতো যে এফিসিয়েন্ট দক্ষতা দরকার, সেই জিনিসটি তাদের ভিতরে কিন্তু নেই। তারা কিন্তু একঘেয়েমি। আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে সারা রাজনৈতিক সব একদিকে, সাধারণ পাবলিক 18 কোটি মানুষের ভিতরে
10 কোটি পাবলিক আর তার বলি করে রাজনীতিবিদ যদি আওয়ামী লীগের পক্ষে না আসে তাতে কিচ্ছু আসে যায় না, এগুলোর সাইজ করবে, কিন্তু সাধারণ পাবলিক জিম্মি হয়ে বসে থাকবে। তাহলে আওয়ামী লীগকে কিভাবে টক পাবে বলেন তো? ও ওয়াজির কথা বলতে আমির হামজা বলে আরেকটা ওর ভিতরে কোনো শুন নেই। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকের এই মামুনুল হক যেখানে বসে নির্যাতিত হয়েছিল, রিসোর্টের মতো জায়গায় সেরে নিয়ে ধরা খাইছে, ভাই এটা অস্বীকার করা যাবে না। আপনি হুজুররা আসলে এটাকে তালি দিতেছে, মানে তলায় যাচ্ছে, আসলে না। ওই সময় ওই মুহূর্তে ওই হুজুরের কোন ক্রমে নিজের বউ নিয়েও রাস্তায় এসে দাঁড়াইতে পারে না। যখনই একটি মার মুখে অবস্থান, তখন মামুনুল হক বাস দিল, বাস দেওয়ার পরে এখন এ জেলে ঢুকলো, এখন এর বিরুদ্ধে সমালোচনা এই হুজুরাই করছে, এই মাদার চোদরা করছে। যখন মামুনুল হক বের হয়েছে, এখন ওই নায়েবে আমির, ওই সামা আমির, ওই সাউ আমির, মুফতি, এই সেই কথা কথিত একটু মোর সাহেব ফেকা, ওই নাহু সরবেন শাহ পরে পরে বিশাল বড় আলেম। কুয়াকাটা কি ঢাকা আলিয়ার ছাত্র, সে সার্টিফিকেট বাইর করতে পারবে? আপনি বলেন তো যে কামেলের সার্টিফিকেট তার আছে কিনা? ফাজিল আলেম কামেল। আর ওটা কমি মাত্রার সাথে কালকে রিয়াজ দাহমে পড়ে জঙ্গে সরব পরে যদি সুর ভালো থাকে, তাইলে তো সে বিশাল ওয়েস এবং বিশাল মাপের একজন সে বক্তা হয়ে যাবে। তার কোনো সার্টিফিকেট নেই। এভাবে করে কিন্তু এই চিটারগুলি, এই বাটপারগুলি বাংলাদেশটাকে ঘিরে আছে। আচ্ছা, আওয়ামী লীগ তো কোনো কথা বলে না। আমি কিন্তু আওয়ামী লীগের দল করি না। আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, পরিবারতন্ত্রের হোগা মারি। আমি হোগা বলছেন, হোগা, আমি সাগু মারি এগুলা। আমি একটা কথা বলি, আওয়ামী লীগ তো কোনো কথা বলে না। আওয়ামী লীগ চুপচাপ। তারা জানে প্রধানমন্ত্রী সে কিন্তু বিপি ছিল, ওই ঢাকা কলেজের কিন্তু বিপি না জিএস ছিল। সেখান থেকে বাপের থেকে শিখে শিখে কিন্তু কিছু শিখছে রাজনীতি কিভাবে করা লাগে। টপ করে যখন দেখে যে কোনো জায়গায় কোনো সমস্যা, ফট করে কিন্তু জায়গা থেকে মিনিমাইজ করে কিন্তু একটা আউট করে দেয়, আলাদা করে দেয়। বিএনপির ভিতরে আপনি বলুন তো ত্যাগী নেতা কে আছে? ত্যাগী নেতা মির্জা আব্বাস কন, মির্জা ফখরুল আলমগীর, ঠাকুরগার ফখরুল, ঠাকুরগার পাগল। ভাই কেন বলছি জানেন? আমি তো বিএনপি করি। বিএনপির তো অস্তিত্ব নেই বর্তমানে। বিএনপি আন্দোলন বুঝে না। এখনো 3টার আওয়ামী লীগ ক্ষমতায়, 4টার আওয়ামী লীগ ক্ষমতায় এখনো হাসে, বিস্কি দেয়। লজ্জা লাগে না? তোদের বলা উচিত, দেশবাসী, দেশটা চলে যাচ্ছে, আমার লোক মরছে, চোখের পানি আনতে হবে, মরতে হবে, ফিল্ডে নামতে হবে। তারা হাসছে, খিলখিল করছে। আবার কি করে জানেন? প্রেস ক্লাবের সামনে বসে দেখি নেত্রীগুলি আছে, আরে বাবারে, টসটসা বোঝেন? তাদের যে ফিগার এবং দুধের কাটিং, তাদের যে চুল, আরে বাবারে, সাদা কালো। ওই যে হিন্দু একটা বিএনপির আছে স্থায়ী কমিটি, ওই যে রানীগঞ্জের, নামও বুঝি না, ওটার বলে পুতের বউ নাকি দল। সে দেখি এখান থেকে কালার করা, এখান থেকে কালার করা, এখান থেকে মানে সাংবাদিক সম্মেলন করছে। ভাই বিএনপি তো আমি করি। জয়েন করছে আল হাদিস। অসংখ্য ধন্যবাদ ভাইয়া জয়েন করার জন্য। একটা একটা করে জয়েন্টে পাচ্ছি। এইভাবে করে দেশ চলছে এখন বর্তমানে। দেশটা এভাবে চলতে দেওয়া যাবে না। আন্দোলনমুখী সর্বোপরি আপনারা যে কতটুকু পারবেন সেটা শেখ হাসিনা বুঝতে পারছে। আর কোনো প্রকার সম্ভব নয়। এভাবে দেশটাকে এভাবে আর ধূলিসাৎ করে দিয়েন না। দেশের 12টা বাজিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ আর তো চুপচাপ থাকে, কথা বলে না, বগর বগর করে না। আর দেখছেন হুজুররা, ভাই খোদার কসম আমি একটা কথা বলছি, লাইভ থেকে কেউ যাবেন না, আমার কথাগুলি শুনবেন। নয়ন, কথাগুলি অবশ্যই শোনা দরকার। মাহবুব, লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার লাইভটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন। আপনি যদি কোনো বক্তা যদি বক্তৃতা দেয় পা হতে মাথা পর্যন্ত উঠিয়ে, তারা কিন্তু লাভ দেয়। কোনো কথা নাই, কোনো গান নাই। দেশ উৎখাত করতে হবে, এ দেশ পরিবর্তন করতে হবে, আওয়ামী লীগকে নামাইতে হবে। আপনি কি দেশের, আপনি কোন চ্যাটের বাল? আপনি কোন বোদার বাল? বাংলাদেশ এক খানকির পোলা, তুই কোন বোদার বাল? বোদার বাল তো ওই ব্যক্তি যার বাপ মা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের AK-47 রাইফেল দিয়ে গুলি করে শেষ করে দিয়েছিল। তারা হচ্ছে দেশের মা বাপ। তুই কে? হু আর ইউ?
তুমি মাদ্রাসায় ইবতেদায়ী পুইরা তুমি বিশাল বড় মাপের একজন বাংলাদেশের বোদার বাল হয়ে গেছে। ভাই এগুলো ফটকামি, এগুলো জারুরামি, এগুলো লেবাসদারি শয়তান। এগুলা এদের ভিতরে যদি একতা নেই, এদের ভিতরে যদি একতা থাকতো, আজকের পিচ্ছি একটা বক্তা, পিচ্ছি খানকির বলা এতটুকু চাইরাঙ্গুর, মানি না শেখ হাসিনা, মানি না প্রেসিডেন্ট। আরে বাবা, তুই কি বাংলাদেশে বোদার বাল, মাদার চোদ। ভালো ভালো আবার চরমনাই এলারাও কিন্তু কটূক্তি করে। আচ্ছা, এই মাদার চোদে যদি চরমনাই কটূক্তি করে, তাহলে আমরা যে আম পাবলিক আছি, সাধারণ পাবলিক আছি, তাহলে এই আলেমদের অস্তিত্ব থাকে? আপনি বলুন তো। আপনি ইউটিউবে, আমি এখানে বলছি, মাহবুব শাহ নয়নটাও যারা আছে সবাই ইউটিউবে সার্চ দাও, দেখবা এক হুজুর আর এক হুজুরকে কিভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে, ভাষায় প্রকাশ করার মতো না। তাহলে আমরা এই আমজনতা এরা কি শেখে? শেখার মতো কি আছে? ভাই, নলছিরি জালকারিতে জাতীয় পার্টির আমল থেকে আমি শামসুল হুদা, মোল্লাহাটে কোনো ম্যান ছিল না আমার উপরে। সত্য কথা, টক বগে আমাকে হাজার হাজার পাবলিকে বিভিন্ন আঙ্গিকে আমি কিন্তু অনেকটা শিকার হয়েছি নির্যাতনের, অনেক প্রকার। আল্লাহ যে বাঁচিয়ে আছে, এটা আমার জীবনে একটা এসেট, এবং এটা আল্লাহ প্রদত্ত জিনিস আমি মনে করি। আমার বাঁচার কথা ছিল না, এর সময় আমার গেছে। তো ভাই, রাজনীতি যে কত বড় চিটারি আর কত বড় বাটপারি। সেলিব্রিটি, আমি তরুণদেরকে বলবো, সেলিব্রিটি, এই সেলিব্রিটির পাশে তোমরা তাদের কথা শুনে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তোমাদের কাছে হাত জোর করে আমি বলছি, রাজনীতির সেলিব্রিটি, ক্রিকেট অঙ্গনের সেলিব্রিটি, এই হুজুরদের সেলিব্রিটি, এবং এই বিএফডিসি চলচ্চিত্রের নায়িকা গায়িকা, এই প্রস্টিটিউট সেলিব্রিটি, এই সেলিব্রিটির কথায় তোমরা পরে তরুণরা তোমরা যেও না, যেও না, যেও না। তোমাদের যদি খারাপ লাগে একটা গান সিলেক্ট করে তারপরে তুমি সুন্দর করে তুমি ঘরে বসে নাচো, তাও ভালো, তাও ভালো। কারণ দেশটাকে এই সেলিব্রিটিরা শেষ করে দিয়েছে। অশিক্ষিত বুরুক্ষর বাচ্চা, একটি আয়াত নাই ওয়াজের মধ্যে, একটি তর্জমা নেই, শানে নজুল নেই। আয়াতটা কোন জায়গায় 6666টি আয়াত কোথা থেকে নাজিল হয়েছে, আলিফ লাম মিম, এর অর্থটা কি? দালিকাল কিতাবু, এই কিতাবের প্রতি লা রাইবা ফি, লা মানে নাই, রাইবা মানে কোনো সন্দেহ, এই কিতাবের প্রতি সন্দেহ নাই। সে থেকে আরম্ভ করে নাস পর্যন্ত তর্জমা, শানে নজুল, বিশ্লেষণ আয়াত দ্বারা পরিবেষ্টিত করে আজকের যদি তারা বক্তৃতা দেয় সেটা শোনার মতো। কিন্তু আমরা কি শুনবো? আবু সামার প্রতি? আমরা কি আবু সামার প্রতি শুনবো? না, কখনই না। ভালো লোক যারা বুঝায়, ডাক্তার জাকির নায়েক, ডাক্তার কিন্তু সে আলেম না, ডাক্তার, তার বিরুদ্ধে এই কুয়াকাটা সমালোচনা করে। তার জায়গাতে বাল আছে, বাল, ওই ধনের গোড়ায় বা সামার গোড়ায় যে বাল থাকে না, এই বালের সমকক্ষ তুই কুয়াকাটা না। তুই কার সমালোচনা করছিস? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তুই যে ভাষায় ওয়াজ করো, তোর যে আয়াত তার ভিতরে তো ভুল। যেমন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এক কুল মানে খাওয়া, আর এক কুল মানে বড় প্রসিদ্ধ। তোর এই কথায় তো অর্থের ডিফারেন্স হয়। অনেক আলেম, এগুলি আপনারা বুঝবেন, জানবেন। ভাই, আমি সত্য কথাটা বলবো, 5 বছর বয়সে আমি 3 বছর কারিনা কোর্স কমপ্লিট করেছি। আমার বাপের চাবুকের দাগ এখন আমার পিঠে আছে। সে থেকে কোরআন শরীফ 6 বছরে A to Z তরজমা শানে নজুল করেছি ভাই। কিন্তু দুঃখ হয়, আজকের এই সব আলেমগুলি যখন কথা বলে, তখন আমার মনে হয় যে এদেশের মানুষ মনে হয় কিছুই বুঝে না। আধা ঘন্টা লাগে তার লেকচার, বক্তৃতা দিতে, তারপরে যে একখান মুখ থেকে আয়াত বের হয়। কুয়াকাটার ও জায়গায় ঢোকেন, কোন আয়াত আছে কিনা দেখেন তো। কথার মধ্যে বাবারে, ও বাবারে ওয়াজ করে। আমি তরুণদেরকে বলছি, এই সব সেলিব্রিটি, এই হুজুর সেলিব্রিটি, এবং সর্বোপরি কোন সেলিব্রিটির পায়ে পা দেওয়া যাবে না। এই যে সাকিব আল হাসান, গলা ধাক্কা দিয়ে ছেলেটা, ভাই আমার কাছে যদি একটি লোক আসে, তাহলে আমি মনে করবো যে আমি বাংলাদেশের অন্যতম একজন ম্যান। ঠিক আছে, একটা সেলফি তোল। তারপরে তরুণরা কেন 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 ওর ওখানে যে তোমার
যে তোমার ক্যামেরা বন্দী হওয়ার কি প্রয়োজন, তোমাকে যে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। এইসব সেলিব্রিটির কাছে আপনারা যাবেন না। তরুণদেরকে বলছি, ব্যক্তিগতভাবে বলছি, যারা কথা বলতে জানে, যারা মানুষকে কনভার্টেড পাওয়ার যাদের আছে, তাদের কথাগুলি আপনারা শুনবেন। আর একটা জিনিস বলছি, কোনো টক শোওয়ালাদের কাছে কোনো টক শো আপনারা কিন্তু শুনবেন না। কেন বলছি? এই চাটুকা টক শোওয়ালারা এরা চাটে। একটা টক শোতে যে আজকের হাইলাইটস হওয়ার পরে আর এক জায়গা থেকে কিন্তু তারা অনেক টাকা ইনকাম করে, আপনি জানেন না। এরা বলে কি জানেন? টক শোতে হুদাই খামাখা মাসুদ কামাল সাহেব, তারপরে গোলাম মোল্লা রনি সাহেব, বিভিন্ন রকমের টক শোয়ার আছে, আসিফ, বিভিন্ন রকমের আছে, লিটন। এরা টক শো করে ওই হয় বিএনপির পক্ষে কথা বলবে, নয় জামাতের পক্ষে কথা বলবে, নয় আওয়ামী লীগের পক্ষে কথা বলবে। দেশের সমস্ত ব্যাপারে কৃষক, মেহনতি জনতা, তাদের ব্যাপারে তারা কোনো কথা বলবে না, বলবে না, বলবে না। তরুণদেরকে বলছি, এখানে অনেক কথা হয়েছে আমার, এই কথাগুলি সমস্তভাবে একনিষ্ঠভাবে এর ভিতরে আমি কোনো দালালি, আমলাগিরি, চাটুকাগিরি, আমি কোনো পরিবারের পক্ষে কিন্তু আমি কিন্তু সেভাবে কোনো কথা বলিনি। তো আসুন সম্মিলিতভাবে সকলে একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তবে হুজুরদের কথা কেন বললাম এই জন্য, আজকের বিক্ষোভ নেই। আজকের আমার ভাই মুসলিম কান্ট্রি ফিলিস্তিনের মতো জায়গায় মা বাপের সামনে ছোট বাচ্চা আজকের গুলিবিদ্ধ হয়ে ধাক ধাক করে মুরগির মতো মরে গেল। এই ব্যাপারে তোমাদের কোনো কথা নেই। তোমাদের কথা আছে বাংলাদেশের ভিতরে আজকের ক্ষমতায় যেতে হবে, ক্ষমতার পালাবদল চাই, ইসলামিক শাসনতন্ত্রের দেশ চলবে। বাবারে, দেশটা যেন মগের মূল্য। শেখ হাসিনা তোমাদেরকে দেশ দিয়ে দিবে, আর তুমি সামা বরিয়ে বরিয়ে তুমি খাবা। না পারো একটা চেয়ারম্যান হইতে, না পারো একটা মেম্বার হইতে। দেশের ব্যাপারে কোনো রকম কূটনৈতিক সেভাবে তাদের কোনো বুদ্ধি নেই। জয়েন করছে ইমরান আফরান হোসেন ইমরান, ধন্যবাদ ইমরানকে, অসংখ্য ধন্যবাদ ইমরান ভাইকে জয়েন করার জন্য। তো যে কথা বলতেছিলাম যে আজকের আমাদের এগিয়ে আসতে হবে। অনেক লাইভ করি আমি, কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাইভ করি, কারণ আমার সবসময়ের জন্য মানুষের সামনে কিছু কথা বলতে মনে চায়, সেই জন্য আমি উজাড় মনে কথা বলি। আজকে সংসদের ভিতরে আপনারা লাইভে যাবেন। আজকের এই দ্বিতীয় অধিবেশনের সংসদ হচ্ছে, দেশের ব্যাপারে তরুণদেরকে নিয়ে কিন্তু কেউ কথা বলে না। ভাই, রক্ত দিচ্ছেন, তাজা রক্ত কি সোদে? আপনি তাজা রক্তগুলি ঢেলে দিচ্ছেন, আপনাকে যখন বিপদে পড়বেন তখন মা আর বাপ ছাড়া আপনার পাশে দাঁড়াবার মতো কেউ থাকবে না। এটাই চরম সত্য কথা, এটাই বাস্তবতা। যে নেতা আপনাকে 5টি টাকা দেবে না, সেই সেলিব্রিটির কাছে আপনি কেন যে রাজপথে আপনি রক্ত দিবেন? এত আবেগী কেন? বঙ্গবন্ধু তো আবেগী ছিল। গোপালগঞ্জ থেকে জিনিস নিয়ে তার বাসায় যেত। জিয়া রহমান আবেগী ছিল, এরা ভালো মানুষ ছিল। কিন্তু ওই যে জিয়ার ছেলে জিয়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, পরিবারতন্ত্র চলে আসছে। আর আমাদের মতো কিছু লোক এদেরকে ব্যবহার করে তারা ক্ষমতায় বসার জন্য, তারা কিন্তু সবসময়ের জন্য সেইভাবে বিধিব্যস্ত থাকে। এর থেকে আমাদের ফিরে আসতে। তাই আসুন। আর ব্যক্তিগতভাবে বলি, যারা জয়েন করছে, নয়ন অসংখ্য ধন্যবাদ। যেহেতু তোমার কাজ নেই, বাসায় বসে আছো, সরকারি চাকরি করো বা সেই হিসেবে সময় কাটছে, এবং মোটামুটিভাবে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আর আলামিন সহ এখানে আরিফিন ভাই, অনেকে যারা জয়েন করছে অসংখ্য ধন্যবাদ। আর মাহবু মেম্বার ভাই লাইভটাকে শেয়ার করে দিবে, এবং প্রতিনিয়ত মানে ঢুকলে পরে লজ্জা শরমের কোনো কিছু নেই। লজ্জা থাকলে তো সে নেতা হতে পারবে না।
সর্বোপরি এখন আমাকে নয়ন, মাহবুব বা যারা আমার মামাতো ভাই, ফুফাতো ভাই যারা জয়েন করছে, যে আপনি এই যে আকথা কুকথাগুলি বললেন ভাই, এগুলি বলছি এই জন্য, এগুলি আমি শিখছি। বাণিজ্য মন্ত্রী যদি বলতে পারে যে ওই যে যে স্বতন্ত্র প্রার্থী উড়োজাহাজ নাকি ইগল মাকড়ার মায়ের চুদি, ইগলের মায়ের চুদি, ইগল যেখানে পারো হেনে জবাই করো, এই করো সেই করো, অকথ্য ভাষায় গালি গালাজ, আমরাও সেটা শিখেছি। আর তাকে প্রশ্ন করো যে আপনি মন্ত্রী হয়ে কথা বললেন কেন, আর আমার ভাই আপনি শিক্ষা সে এইটা উত্থাপন করলো কেন, জবাবটা ওখানে দাও, দেশ গড়ো, অধিকার আদায়ের কথা বলো, তাহলে দেখবা যে আমিও সুন্দর করে সোজা হয়ে গেছি। অধিকার আদায়ের লক্ষ্যে আমি কথা বলছি। আমি শামসুল ইসলাম সোলজার, প্রতিনিয়ত কথা বলি, এবং যেহেতু অনেকক্ষণ লাইভ করছি মাহবুব, অসংখ্য ধন্যবাদ। আর ব্যক্তিগতভাবে তোমাদের সাথে কথা হবে। আর সবাই ভালো থাকবেন, এবং পরবর্তীতে যারা লাইভ দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে এবং ফলো দিয়ে আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত। এবং আপনাদের ভালোবাসার শিক্ষিত অবলম্বনে আমি শামসুল ইসলাম আপনার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।